আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আজকে হচ্ছে যে সাবজেক্টটা পড়াবো সেটা হইতেছে কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ। তো কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশের মিড টার্মের সিলেবাসে হচ্ছে আমাদের এই 5টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটি হইতেছে ডেফিনেশন অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশন আসলে জিনিসটা কি? কনস্টিটিউশন ইজ দ্য মেইন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ল অফ বাংলাদেশ. It explains the nature of state, the power of different organ of state, the relation between this organ, the relation between the state and the citizen. এটা হয়তো একটু কঠিন লাগতেছে, কনস্টিটিউশনের সংজ্ঞাটা আরও সহজভাবে পড়ার জন্য আমরা আরেকটা জিনিস রেডি করছি, সেটা হইতেছে এটা। A constitution is the supreme law of a country. A constitution is the supreme law of a country. A constitution is the supreme law of a country, which determines the structure of government, distribution of power, rights and duties of citizen, relation between the state and individual. মানে কনস্টিটিউশন হইতাছে একটা দেশের সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন বলতেই বোঝানো হয়েছে দ্য সুপ্রিম ল অফ এ কান্ট্রি, দ্য সুপ্রিম ল অফ এ কান্ট্রি, হুইচ ডিটারমাইন্স, যেটা ডিটারমাইন করে স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, সরকারের কাঠামো, স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, কার কতটুকু ক্ষমতা হবে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, distribution of power, rights and duty of citizen, rights and duties of citizen, rights and duties of citizen, অধিকার এবং দায়িত্ব, নাগরিকের অধিকার এবং দায়িত্ব, রিলেশন বিটুইন দ্য স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল, রিলেশন বিটুইন দ্য স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তো এইটা হইতেছে, এই চারটা হইতেছে কনস্টিটিউশনের সংজ্ঞায় বলতেই হবে এই চারটা ফ্যাক্টর। এই চারটা ফ্যাক্টরকে নিয়েই কনস্টিটিউশন কাকে বলে সেটা ব্যাখ্যা করা যায়। আবার বলি, দ্য সুপ্রিম ল অফ কান্ট্রি, কনস্টিটিউশন মানে কি? সুপ্রিম ল অফ এ কান্ট্রি, যেটা ডিটারমাইন করে, হুইচ ডিটারমাইন করে স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, 1 নাম্বার। 2 নাম্বার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, রাইটস অ্যান্ড ডিউটি অফ সিটিজেন, রিলেশন বিটুইন দ্য স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তো এই গেল ডেফিনেশন কনস্টিটিউশনের। কনস্টিটিউশনের ডেফিনেশন আরও কয়েকটা সেন্সে বলা যায়, যেমন একটা সেন্স আছে সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট সেন্স। অ্যাবস্ট্রাক্ট সেন্সে আমরা কনস্টিটিউশনের সংজ্ঞাটা এভাবে বলতে পারি, হাইস্ট অ্যান্ড ফান্ডামেন্টাল ল অফ স্টেট। কনস্টিটিউশন মানে হইতেছে হাইস্ট এবং ফান্ডামেন্টাল ল অফ এ স্টেট, হাইস্ট অ্যান্ড ফান্ডামেন্টাল ল অফ স্টেট। কনস্টিটিউশন হচ্ছে সর্বোচ্চ এবং ফান্ডামেন্টাল ল অফ এ স্টেট। তারপর এখানে বলা আছে যে ইট ইজ কল্ড ফান্ডামেন্টাল ল বিকজ অল আদার লস আর কমন ফ্রম ইট। তো এটাকে ফান্ডামেন্টাল ল বলে। কনস্টিটিউশনে যে লগুলো আছে এটাকে এই লগুলারে ফান্ডামেন্টাল ল বলে। আর এর অন্য অল আদার লস, যত ল আছে সেগুলো হইতেছে এই ফান্ডামেন্টাল ল থেকে আসছে, সেজন্য এটা ফান্ডামেন্টাল ল বলে। ইট ইজ কল্ড ফান্ডামেন্টাল ল বিকজ অল আদার লস কাম ফ্রম ইট, অল আদার লস কাম ফর ইট। ইট ইজ কল্ড হাইয়েস্ট ল। এটাকে হাইয়েস্ট ল কেন বলা হয়? কারণ নো আদার ল ইজ অ্যাবোভ ইট, কোনো আইন এই আইনের উপরে যায় না, বা কোনো আইন এই আইনের উপরে নয়। নো আদার ল ইজ অ্যাবোভ ইট, no other law is above it. If any law goes against the constitution, that law becomes invalid. If any law goes against the constitution, the law becomes invalid. যদি এমন কোনো আইন কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় তো সেই আইনটা ইনভ্যালিড বা ভয়েড হিসাবে গণ্য করা হয়। ইট রিপ্রেজেন্ট দ্য উইল অ্যান্ড অ্যাপ্রুভাল অফ পিপল। কনস্টিটিউশন কি রিপ্রেজেন্ট করে? ইট রিপ্রেজেন্টস দ্য ল ইজ, ইট রিপ্রেজেন্টস দ্য উইল অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য পিপল। ইট রিপ্রেজেন্টস দ্য উইল অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য পিপল। আরেকটা আছে, এটা আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেন্সে কনস্টিটিউশন কি। এরপরে যেটা
এটা হইতেছে concrete sense. Concrete sense, in this sense, constitution means the written document that contains the fundamental law. আমরা এটা কি পড়তেছি? কনক্রিট সেন্স, কনক্রিট সেন্স। In this sense, constitution means the written document that contains the fundamental laws of the state. Constitution means the written document that contains the fundamental laws of the state. কনস্টিটিউশন মানে হইতেছে দ্য রিটেন ডকুমেন্ট দ্যাট কন্টেইনস দ্য ফান্ডামেন্টাল লস ইন দ্য স্টেট। কনক্রিট সেন্সে বলতেছে যে এটা হইতেছে একটা রিটেন ডকুমেন্ট যেটা কন্টেইন করে দ্যাট কন্টেইনস দ্য ফান্ডামেন্টাল লস অফ দ্য স্টেট। এক্সাম্পল, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের কনস্টিটিউশন কনক্রিট সেন্স সে আমরা এর সংজ্ঞাটা বলতে পারি যে এটা একটা রিটেন ডকুমেন্ট। ইফ কনস্টিটিউশন ইজ কনসিডার্ড অনলি অ্যাজ এ ডকুমেন্ট, if constitution is considered only as a document, then countries with unwritten constitution would not have a constitution, which is not correct. এখানে বলতেছে কনস্টিটিউশন যদি এভাবে ধরা হয় যে এটা শুধুই একটা ডকুমেন্ট, তাহলে অন্যান্য কান্ট্রি যাদের আনরিটেন কনস্টিটিউশন আছে তাদের কনস্টিটিউশনকে কনস্টিটিউশন বলা যাবে না, তো যেটা হইতেছে কারেক্ট না। তারপরে এখানে বলা আছে পিপলস পাওয়ার ইন বাংলাদেশ কনস্টিটিউশন। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অল পাওয়ার বিলংস টু দ্য পিপল। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অল পাওয়ার বিলংস টু দ্য পিপল। বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী সকল ক্ষমতার উৎসই হচ্ছে সে দেশের, আমাদের দেশের আমরা মানুষ, আমাদের দেশে যে মানুষরা আছে সকল ক্ষমতার উৎস সেই মানুষ। অল পাওয়ার বিলংস টু দ্য পিপল, অল পাওয়ার বিলংস টু দ্য পিপল। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ইউজেস দ্য পাওয়ার অফ বিহাফ অফ দ্য পিপল। গভর্নমেন্ট ইউজেস দিস পাওয়ার, গভর্নমেন্ট ইউজেস দিস পাওয়ার অন বিহাফ অফ দ্য পিপল। Government uses this power on behalf of the people. Government এই পাওয়ারগুলা মানুষের উপর প্রয়োগ করে। Government uses this power on behalf of the people. The Constitution is the supreme law of the country. The Constitution is the supreme law of the country. If any other law conflicts with the Constitution, if any other law conflicts with the Constitution, that law becomes void. যদি এমন কোনো আইন কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, সেই আইনটা ভয়েড হয়ে যায়, বাতিল হয়ে যায়। If any other law conflicts with the Constitution, that law becomes void. 4 নাম্বার, কনস্টিটিউশন ইজ মোর দ্যান এ ডকুমেন্ট। কনস্টিটিউশন কিন্তু একটা ডকুমেন্ট থেকেও ইম্পর্টেন্ট একটা কিছু, সেইটা হইতেছে কনস্টিটিউশন হ্যাজ টু এক্সপেক্ট। কনস্টিটিউশনের আবার 2টা অ্যাসপেক্ট আছে, একটা হইতেছে ফিজিক্যাল অ্যাসপেক্ট আর একটা হইতেছে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। ফিজিক্যাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। ফিজিক্যাল অ্যাসপেক্টে দ্য রিটেন রুলস আর লস। ফিজিক্যাল অ্যাসপেক্টে কনস্টিটিউশনকে আমরা বলতেছি দ্য রিটেন রুলস অ্যান্ড লস। রিটেন রুলস, রিটেন লস, রিটেন রুলস অ্যান্ড লস, রিটেন রুলস অ্যান্ড লস। সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে আমরা বলতেছি দ্য স্পিরিট, ভ্যালু, অ্যাসপাইরেশন অফ দ্য নেশন। সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যদি আমরা দেখি তাহলে কনস্টিটিউশনকে দেখা হয় স্পিরিট, ভ্যালু, অ্যাসপাইরেশন অফ দ্য নেশন। নেশনের ভ্যালু, স্পিরিট এবং অ্যাসপাইরেশন কনস্টিটিউশন দ্বারা প্রকাশ হয়। ফর বাংলাদেশ, ইট রিফ্লেক্টস, বাংলাদেশের কনস্টিটিউশন রিফ্লেক্টস করে দ্য হিস্টোরি, কালচার অ্যান্ড স্ট্রাগল অফ দ্য পিপল। বাংলাদেশের কনস্টিটিউশন রিফ্লেক্টস করে বাংলাদেশের হিস্টোরিকে, কালচারকে এবং স্ট্রাগল অফ দ্য পিপল। হিস্টোরি, কালচার, স্ট্রাগল অফ দ্য পিপল। ইট রিফ্লেক্টস history, culture, and struggle of the people.
It was created after the Bangladesh Liberation War. It was created after the Bangladesh Liberation War. বাংলাদেশের স্বাধীনতার পরে এই কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। It was created after the Bangladesh Liberation War. It was created after the Bangladesh Liberation War. So, the Constitution is not just a paper, it represents the psychological and dreams of the nation. So, the Constitution is not just a paper. The Constitution is not just paper. Is not just paper. It represents the psychology and dreams. Psychology na. It represents the philosophy and dreams of the nation. It represents the philosophy and dreams of the nation. Philosophy and dreams of the nation. Philosophy and dreams of the nation. এরপরে হইতেছে আমরা যেটা পড়ব সেইটা হইতেছে various type of constitution. কনস্টিটিউশনের অনেকগুলা প্রকারভেদ আছে বা আমরা অনেকগুলা জিনিসের উপর বেস করে কনস্টিটিউশনকে আলাদা আলাদাভাবে ভাগ করতে পারি। A constitution can be classified in different ways based on একটা কনস্টিটিউশনকে ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ বেসড অন বিভিন্নভাবে ক্লাসিফাইড করা যায়। ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ। ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ বেসড অন কিসের উপর ভিত্তি করে আমরা এই ক্লাসিফাইড করতে পারি ডিফারেন্ট ওয়েতে? একটা হইতেছে ফ্রম অফ দ্য কনস্টিটিউশন। ফ্রম অফ দ্য কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন কি ফর্মের হইতে পারে? একটা হচ্ছে রিটেন ফর্মের হইতে পারে, আরেকটা হইতেছে আনরিটেন ফর্মে হইতে পারে। ফর্ম অফ দ্য কনস্টিটিউশন, ইয়েস অফ দ্য এমেন্ডেন্ট। রিজিড হইতে পারে, ফ্লেক্সিবলও হইতে পারে। রিজিড হইতে পারে, ফ্লেক্সিবলও হইতে পারে। এই জিনিসটাকে বলতেছে ইয়েস অফ এমেন্ডেন্ট। ফর্ম অফ দ্য কনস্টিটিউশন, ইয়েস অফ দ্য অ্যামেন্ডমেন্ট। প্র্যাকটিক্যাল অপারেশন এফেক্টিভ হইতে পারে, নমিনাল হইতে পারে, ফেসেরও হইতে পারে। প্র্যাকটিক্যাল অপারেশন, কনস্টিটিউশনের অপারেশনটা কী ধরনের হইতে পারে? প্র্যাকটিক্যাল অপারেশন, এফেক্টিভ হইতে পারে, নমিনাল হইতে পারে। স্ট্রাকচার অফ গভর্নমেন্ট মোনার্শিয়াল হইতে পারে, রিপাবলিকান হইতে পারে। মোনার্কিয়াল হইতেছে রাজতন্ত্র, রিপাবলিশিয়ান হইতেছে প্রজাতন্ত্র। স্ট্রাকচার অফ গভর্নমেন্টের উপর ভিত্তি করে এটা মোনার্চিয়াল হইতে পারে, রিপাবলিকিয়ানও হইতে পারে, রিপাবলিশিয়ান। তো আমরা একটু দেখি যে ভ্যারিয়াস টাইপ অফ কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন কি? রিটেন কনস্টিটিউশনটা মানে হইতাছে এ রিটেন কনস্টিটিউশন মিনস দ্য কনস্টিটিউশনাল রুলস আর রিটেন ইন এ সিঙ্গেল ডকুমেন্ট। A written constitution means the constitutional rules are written in a single document. A written constitution means the constitutional rules are written in a single document. A written constitution means the constitutional rules are written in a single document. A written constitution means the constitutional rules are written in a single document. Major constitutional rules are clearly written. Major constitutional rules are clearly written. মানে হইতাছে মেজর যে কনস্টিটিউশনাল রুলগুলো আছে ওগুলা ক্লিয়ারলি সেখানে রিটেন থাকতে হইব। 2 নাম্বার, পাওয়ার অফ লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি আর লিমিটেড। লেজিসলেচারের পাওয়ার এবং এক্সিকিউটিভের পাওয়ার এবং জুডিশিয়ারিদের পাওয়ার সেখানে লিমিটেড। কতটুক কার পাওয়ার কতটুক সেখানে সেটা উল্লেখ করা থাকবে। পাওয়ার অফ লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি আর লিমিটেড। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ন্যাশনাল গোলস আর মেনশনড।
ফান্ডামেন্টাল রাইটস এবং ন্যাশনাল গোলস আর মেনশন। সেই রিটেন কনস্টিটিউশনে লেখা থাকবে ফান্ডামেন্টাল রাইট এবং ন্যাশনাল গোল। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ন্যাশনাল গোলস আর মেনশনড। It protects citizens from misuse of power by the government. এটা প্রোটেক্ট করবে সিটিজেনকে কিসের থেকে? ফ্রম মিসইউজ অফ পাওয়ার বাই দ্য গভর্নমেন্ট যাতে তার ক্ষমতা অপপ্রয়োগ করতে না পারে, সেই অপপ্রয়োগ থেকে এই কনস্টিটিউশন সিটিজেনকে রক্ষা করবে। ইট প্রোটেক্টস সিটিজেন ফ্রম মিসইউজ অফ পাওয়ার বাই দ্য গভর্নমেন্ট। From misuse of power by the government. Example: Constitution of Bangladesh, Constitution of United States. Constitution of Bangladesh এবং Constitution of the United States এটা হইতেছে রিটেন। যদি সংক্ষেপে বলতে চাই, all important constitutional rules are written in one document. রিটেন কনস্টিটিউশন বলতে আমরা বুঝিতেছি যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল রুলস সেখানে লিখিত অবস্থায় একটা ডকুমেন্ট আকারে থাকবে। এরপরে হইতেছে আনরিটেন কনস্টিটিউশন কি? আনরিটেন কনস্টিটিউশন হইতেছে an unwritten constitution means constitutional rules are not contained in a single document. Unwritten constitution means a constitution rules are not contained in a single document. Unwritten constitution বলতে বুঝাইতেছে যে কনস্টিটিউশনাল যে রুলসগুলো আছে আর নট কন্টেন্ট, সেই সমস্ত রুলগুলা একটা সিঙ্গেল ডকুমেন্টে লিখা থাকে না। নট কন্টেইন এ সিঙ্গেল ডকুমেন্ট, আর নট কন্টেইনড ইন এ সিঙ্গেল ডকুমেন্ট। Constitution rules are not contained in a single document. Constitutional rules are not contained in a single document. এটাই হইতেছে আনরিটেন কনস্টিটিউশন। এবার কয়েকটা বৈশিষ্ট্য পড়ি যে আনরিটেন কনস্টিটিউশনের বৈশিষ্ট্যগুলো হইতেছে রুলস আর স্প্রেড অ্যাক্রস কাস্টম, কনভেনশন অ্যান্ড লস। রুলস আর স্প্রেড অ্যাক্রস কাস্টমস, কনভেনশনস অ্যান্ড লস। রুল মানে নিয়মগুলা ছড়ানো অবস্থায় থাকে। স্প্রেড, রুলস আর স্প্রেড অ্যাক্রস কাস্টমের মধ্যে, কনভেনশনের মধ্যে এবং আইনের মধ্যে। রুলসগুলা একত্রিত কোনো জায়গায় থাকে না, রুলসগুলা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। রুলস আর স্প্রেড কই থাকে? অ্যাক্রস কাস্টম, কনভেনশন এবং লসে। রুলস আর স্প্রেড অ্যাক্রস কাস্টমস, কনভেনশনস অ্যান্ড লস। 2 নাম্বার, ডেভেলপড থ্রু হিস্টোরি অ্যান্ড ট্রেডিশন। আনরিটেন কনস্টিটিউশন কীভাবে হয়েছে? ডেভেলপ হয়েছে কীভাবে? ডেভেলপ থ্রু হিস্টোরি অ্যান্ড ট্রেডিশন। এটা ডেভেলপড হয়েছে হিস্টোরি এবং সেই দেশের ট্রেডিশনের সাথে সাথে। ডেভেলপড থ্রু হিস্টোরি অ্যান্ড ট্রেডিশন। মোর ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপ্টেবল। এটা অনেক বেশি ফ্লেক্সিবল এবং এটা অনেকটা বেশি অ্যাডাপ্টেবল, মানে নতুন কোনো আইন খুব সহজেই এটার সাথে সংযুক্ত করা যায়, মানে এটা খুব ফ্লেক্সিবল এবং অ্যাডাপ্টেবল। ফ্লেক্সিবল অ্যাডাপ্টেবল। আরেকটা বৈশিষ্ট্য, ইলেকশনস হেল্প কন্ট্রোল দ্য গভর্নমেন্ট ইনস্টিড অফ স্ট্রিক্ট রিটেন রুলস। এখানে ইলেকশন হেল্প করে কন্ট্রোল দ্য গভর্নমেন্ট। এখানে গভর্নমেন্টকে কন্ট্রোল কে করতেছে? ইলেকশন। একমাত্র ইলেকশনের মাধ্যমে গভর্নমেন্ট চুজ হইতেছে। তো গভর্নমেন্টের যে ক্ষমতা, এই ক্ষমতাটা কন্ট্রোল করতেছে ইলেকশন। ইনস্টিড অফ দ্য স্ট্রিক্ট রিটেন রুলস। ইনস্টিড মানে হইতেছে পরিবর্তে। যেমন আমরা বলতে পারি না যে ইনস্টিড অফ মাই মিড এক্সাম নাও আই এম চিল, যে আমি আমার মিড এক্সামের প্রিপারেশনের পরিবর্তে আমি এখন চিল করতেছি। যাই হোক, ইলেকশন হেল্প কন্ট্রোল দ্য গভর্নমেন্ট ইনস্টিড অফ স্ট্রিক্ট রিটেন রুল।
শক্তপোক্ত লিখিত নিয়ম গভর্নমেন্টকে কন্ট্রোলের পরিবর্তে ইলেকশন হেল্প করতেছে গভর্নমেন্টকে কন্ট্রোল করতে। এখানে ইলেকশন হেল্প কন্ট্রোল দ্য গভর্নমেন্ট, ইলেকশন হেল্প কন্ট্রোল দ্য গভর্নমেন্ট, ইলেকশন হেল্প কন্ট্রোল দ্য গভর্নমেন্ট instead of strict written rule, instead of strict written rules। তারপরে হচ্ছে আনরিটেন যে কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশনের আরও কয়েকটা দেশ আছে যে অলিখিত অবস্থায় যে দেশগুলা, কনস্টিটিউশন অফ ইউনাইটেড কিংডম, ইউকের কনস্টিটিউশন লিখা অবস্থায় নাই, কনস্টিটিউশন অফ ইসরায়েল, ইসরায়েলের কনস্টিটিউশন লিখিত অবস্থায় নাই, কনস্টিটিউশন অফ সুইজারল্যান্ড, ইসরায়েল, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, এইগুলার লিখিত কোনো কনস্টিটিউশন নাই। এখানে আরও একটু সহজভাবে বলা যায়, কনস্টিটিউশনাল রুলস এক্সিস্ট বাট আর নট রিটেন ইন ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট। কনস্টিটিউশনাল রুলস এক্সিস্ট করে বাট নট রিটেন ইন ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট। লেখা নাই তার মানে যে এটা না যে তাদের কোনো সাংবিধানিক নিয়ম নাই, নিয়মনীতি নাই। তাদের সাংবিধানিক নিয়মনীতি এক্সিস্ট করে বাট আর নট রিটেন ইন ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট। এবার আমরা বলবো রিজিড কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন মানে কি? একটু শক্ত সাংবিধানিক আইন। A rigid constitution is difficult to change. A rigid constitution is difficult to change. A rigid constitution is difficult to change. একটা রিজিড কনস্টিটিউশন খুবই কঠিন পরিবর্তন করা। A rigid constitution is difficult to change. রিজিড কনস্টিটিউশনের বৈশিষ্ট্যগুলা পড়ব এখন। অ্যামেন্ডমেন্ট রিকোয়ার স্পেশাল প্রসিডিউর। তো রিজিড কনস্টিটিউশনে কোনো কিছু পরিবর্তন করার জন্য, মানে অ্যামেন্ডমেন্ট কোনো কিছু সংযুক্ত করার জন্য কি প্রয়োজন? রিকোয়ার স্পেশাল প্রসিডিউর, রিকোয়ার স্পেশাল প্রসিডিউর। অ্যামেন্ডমেন্টের জন্য কি একটা জিনিস প্রয়োজন? কি জিনিস? রিকোয়ার স্পেশাল প্রসিডিউর। স্পেশাল প্রসিডিউরের মাধ্যমে এই রিজিড কনস্টিটিউশনগুলো পরিবর্তন করা হয় বা কোনো কোনো নতুন আইন সংযোগ করা হয়। অ্যামেন্ডমেন্টস রিকোয়ার স্পেশাল প্রসিডিউর। 2 নম্বর বৈশিষ্ট্য, ইউজুয়ালি নিডস 2/3 অফ অর 3/4 মেজরিটি ইন পার্লামেন্ট। এটা বুঝতে হবে যে পার্লামেন্টে 3/2 অথবা 4/3 মেজরিটি লাগবে ওই কনস্টিটিউশন পরিবর্তন করার জন্য বা কনস্টিটিউশনে নতুন কোনো আইন সংযুক্ত করার জন্য। কি প্রয়োজন? ইউজুয়ালি নিডস 2/3 অথবা 3/4, 2/3 or 3/4 majority in parliament, majority in parliament protects the constitution from frequent changes, protect করে the constitution from frequent changes, প্রোটেক্ট করে দ্য কনস্টিটিউশন ফর্মকে ফ্রিকুয়েন্ট চেঞ্জ থেকে। ফ্রিকুয়েন্ট চেঞ্জেস মানে কি? যে ক্রমাগত চেঞ্জের থেকে কনস্টিটিউশনকে প্রোটেক্ট করে। যদি কনস্টিটিউশন বেশি বারে বারে পরিবর্তন হয় তখন সেই কনস্টিটিউশনের আইন তার গুণগত মান হারায়। সেই জন্য রিজিড কনস্টিটিউশন হইলে একটা জিনিস হয়, সেটা হইতেছে এই রিজিড কনস্টিটিউশন কি প্রোটেক্ট করে? রিজিড কনস্টিটিউশন যখন কনস্টিটিউশন অনেক শক্তপোক্তভাবে থাকে তখন এটা প্রোটেক্ট করে কনস্টিটিউশনকে প্রোটেক্ট করে। প্রোটেক্টস দ্য কনস্টিটিউশন, প্রোটেক্টস দ্য কনস্টিটিউশন, প্রোটেক্টস দ্য কনস্টিটিউশন কিসের থেকে? ফ্রম ফ্রিকুয়েন্ট চেঞ্জেস, ফ্রম ফ্রিকুয়েন্ট চেঞ্জেস, ফ্রম ফ্রিকুয়েন্ট চেঞ্জেস। prevents misuse of power by majority, prevent misuse of power by majority। এটা প্রিভেন্ট করে মিসইউজ অফ পাওয়ার বাই মেজরিটি।
একটা পাওয়ার যে কেউ তার কোনো ক্ষমতার একক বলে কোনো একটা আইন চেঞ্জ করতে পারে না। কেন? এখানে মেজরিটির প্রয়োজন হয়, বাই মেজরিটি। মিসইউজ অফ পাওয়ার, আমার মন চাইল আমি এই আইন বানাই ফেলাইলাম, তা আমার যদি কোনো একটা মানুষের, নির্দিষ্ট একটা মানুষের অনেক বেশি ক্ষমতা থাকে, তখন সে তার পাওয়ারের মিসইউজ করতে পারে। তো রিজিড কনস্টিটিউশনে একটা সুবিধা কি, যে এটা প্রিভেন্ট করে মিসইউজ অফ পাওয়ার, প্রিভেন্টস মিসইউজ অফ পাওয়ার। কিভাবে? বাই মেজরিটি। যেহেতু এখানে মেজরিটি লাগে কোনো একটা আইন চেঞ্জ করার জন্য, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা প্রিভেন্ট করে মিসইউজ অফ পাওয়ার। এক্সাম্পলে যদি বলি, কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটে কিন্তু একটা আইন চেঞ্জ করার জন্য পার্লামেন্টে 2/3 অথবা 3/4 মেজরিটি লাগে। তো কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটের কনস্টিটিউশন হইতেছে রিজিড। চেঞ্জিং দ্য কনস্টিটিউশন ইজ ডিফিকাল্ট। রিজিড কনস্টিটিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে চেঞ্জিং দ্য কনস্টিটিউশন ইজ ডিফিকাল্ট অ্যান্ড রিকোয়ার্স স্ট্রং সাপোর্ট। চেঞ্জিং দ্য কনস্টিটিউশন ইজ ডিফিকাল্ট। চেঞ্জিং দ্য কনস্টিটিউশন ইজ ডিফিকাল্ট। Changing the constitution is difficult and requires strong support. Changing the constitution is difficult. Changing the constitution is difficult and requires strong support. কনস্টিটিউশন চেঞ্জ করা এখানে খুবই কঠিন, এবং এটা চেঞ্জ করতে হলে অনেক স্ট্রং সাপোর্টের প্রয়োজন হয়। মানে অনেক একটা মেজরিটির, পার্লামেন্টে একটা মেজরিটির ব্যাপার স্যাপার আছে। তো সেহেতু এইটার যে মেইন বৈশিষ্ট্য, চেঞ্জিং দ্য কনস্টিটিউশন ইজ ডিফিকাল্ট অ্যান্ড রিকোয়ার স্ট্রং সাপোর্ট। এবার পড়ব ফ্লেক্সিবল কনস্টিটিউশন। Flexible constitution. A flexible constitution can be changed easily. A flexible constitution can be changed easily. A flexible constitution can be changed easily. ফ্লেক্সিবল মানেই কিন্তু বুঝতেছি যে এটা অনেক ফ্লেক্সিবল, এটা চেঞ্জ করা, এই ধরনের কনস্টিটিউশন চেঞ্জ করা খুব ইজি। ফ্লেক্সিবল কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জ ইজিলি। A flexible constitution can be changed easily. এটার বৈশিষ্ট্য কি? Constitutional changes are as easy as changing ordinary law. ফ্লেক্সিবল কনস্টিটিউশনের প্রথম বৈশিষ্ট্যটা হইতেছে কনস্টিটিউশনাল চেঞ্জ আর অ্যাজ ইজি অ্যাজ চেঞ্জিং অর্ডিনারি ল। এটা চেঞ্জ করা অ্যাজ ইজি অ্যাজ চেঞ্জিং অর্ডিনারি ল। একটা অর্ডিনারি ল চেঞ্জ করা যতটা সহজ, ঠিক একইভাবে কনস্টিটিউশনাল ল চেঞ্জ করা ঠিক ততটাই সহজ। অ্যাজ ইজি অ্যাজ চেঞ্জিং অর্ডিনারি ল। 2 নম্বর হইতেছে ইট ক্যান অ্যাডাপ্ট কুইকলি টু নিউ সিচুয়েশন। এটা খুব দ্রুত এক সিচুয়েশন, যে কোনো একটা রাষ্ট্র একটা সিচুয়েশনে পড়ছে, এই সিচুয়েশনে ওপর ভিত্তি করে কনস্টিটিউশনাল, এই রাষ্ট্রে একটা সিচুয়েশন হয়েছে, তো ওই সিচুয়েশনে উপর ভিত্তি করে এটা যে কোনো একটা নতুন আইন অ্যাডাপ্ট করতে পারে, খুব দ্রুত কোনো নতুন আইন কনস্টিটিউশনে সংযুক্ত করা যায়। সেই জন্য এটারে বলা হয় ফ্লেক্সিবল কনস্টিটিউশন। ইট ক্যান অ্যাডাপ্ট কুইকলি টু নিউ সিচুয়েশন। ইট ক্যান অ্যাডাপ্ট, এটা খুব দ্রুত অ্যাডাপ্ট করা যায়। কুইকলি, ইট ক্যান অ্যাডাপ্ট কুইকলি টু নিউ সিচুয়েশন। 3 নম্বর বৈশিষ্ট্য হইতেছে ইউজফুল হোয়েন সোসাইটি অ্যান্ড ইকোনমি চেঞ্জ। এইটা তখন খুব ইউজফুল হয় যখন সোসাইটি এবং ইকোনমির পরিবর্তন হয়েছে, বা সোসাইটি এবং ইকোনমির পরিবর্তনের জন্য এই ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা যখন হয়, তখন সোসাইটিকে এবং সোসাইটির ইকোনমিকে খুব দ্রুত চেঞ্জ করা যায়, বা পরিবর্তন করার প্রয়োজন হলে ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা ভালো কাজ করে। ইউজফুল হোয়েন সোসাইটি অ্যান্ড ইকোনমি চেঞ্জ। যখন সোসাইটি আর ইকোনমি চেঞ্জ হয়েছে, তখনই এরা খুব দ্রুত, যেমন বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশের যে সমাজে
ব্যবস্থা এবং বাংলাদেশের যে ইকোনমি অবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে। আগে দেখা গেছে ইন্ডিয়ার উপর আমরা নির্ভর ছিলাম, এখন আমরা অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়েছি। তো বাংলাদেশের সোসাইটি এবং রাজনীতির যে সোসাইটিরা বলা যায় যে রাজনীতির মাঠ এবং অর্থনীতির চাকা একটু হইলেও পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউজফুল হয় সোসাইটি অ্যান্ড ইকোনমি চেঞ্জ। ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা কখন ইউজফুল? যখন সোসাইটি এবং ইকোনমি চেঞ্জ হয়েছে। এক্সাম্পলে যদি বলি যে কনস্টিটিউশন অফ ইউনাইটেড কিংডম, কনস্টিটিউশন অফ ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম মানে হতেছে ইউকে। ইউকের কনস্টিটিউশন কিন্তু খুবই ফ্লেক্সিবল। ইউকের কনস্টিটিউশন কিন্তু ফ্লেক্সিবল। কেন ফ্লেক্সিবল? কারণ এইটা হইতেছে কিন্তু আনরিটেন। ইউকের কনস্টিটিউশন হইতেছে আনরিটেন এবং ফ্লেক্সিবল। তাহলে ইউকের কনস্টিটিউশন কি একটা হইতেছে আনরিটেন, আরেকটা বৈশিষ্ট্য হইতেছে এটা খুব ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হইলে কি হয়? তো এই দেশটা কি সুবিধা ভোগ করে সেটা হইতেছে ইউজফুল হয় সোসাইটি অ্যান্ড ইকোনমি চেঞ্জ। এবং কনস্টিটিউশনাল লগুলা এতই চেঞ্জ করা সহজ, অ্যাজ ইজি অ্যাজ চেঞ্জিং অর্ডিনারি ল। এবং আরেকটা বৈশিষ্ট্য, ইট ক্যান অ্যাডাপ্ট কুইকলি টু নিউ সিচুয়েশন। ইট ক্যান অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন। সিম্পল মিনিংয়ে যদি বলি, দ্য কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জড ইজিলি হোয়েন নিডেড। দ্য কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জড ইজিলি হোয়েন নিডেড। কনস্টিটিউশন চেঞ্জ হতে পারে ইজিলি, অনেক সহজে চেঞ্জ হতে পারে যখন এটা প্রয়োজন হয়। দ্য কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জ, দ্য কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জড ইজিলি, দ্য কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জ ইজিলি হয় নিডেড। যখনই প্রয়োজন হয় তখনই খুব সহজে কনস্টিটিউশনকে চেঞ্জ করা যায়। এইটা হইতেছে ফ্লেক্সিবল কনস্টিটিউশনের একটা সুবিধা। দ্য কনস্টিটিউশন ক্যান বি চেঞ্জ ইজিলি হয় নিডেড। Constitution can be changed easily when needed. Danger of too much flexibility. যদি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি হয় তাহলে কিছু ক্ষতিকর দিকও আছে। সেই ক্ষতিকর দিকগুলা কি কি? ডেঞ্জার অফ টু মাচ ফ্লেক্সিবিলিটি, ডেঞ্জার অফ টু মাচ ফ্লেক্সিবিলিটি। টু মাচ ফ্লেক্সিবিলিটি যদি থাকে, সামটাইমস এ ফ্লেক্সিবল কনস্টিটিউশন ক্যান বি ডেঞ্জারাস। Sometimes a flexible constitution can be dangerous. Sometimes a flexible constitution can be dangerous. Sometimes a flexible constitution can be dangerous. কিছু সময় কোনো সময়ে ফ্লেক্সিবল কনস্টিটিউশন ক্যান বি ডেঞ্জারাস। ফ্লেক্সিবল কনস্টিটিউশন ডেঞ্জারাস বলে প্রমাণিত হতে পারে। এরপরে এখানে কিছু রিজন বলা আছে যে কেন ফ্লেক্সিবল কনস্টিটিউশন ডেঞ্জারাস হইতে পারে। গভর্নমেন্ট মে অ্যাবিউজ ইটস মেজরিটি পাওয়ার। গভর্নমেন্ট তার পাওয়ারের মিসইউজ করতে পারে, যেহেতু কনস্টিটিউশন অনেক ফ্লেক্সিবল থাকে, নতুন আইন প্রণয়ন করা খুবই সহজ থাকে এবং সেই নতুন আইনের মাধ্যমে দেশের মানুষের প্রতি সে কোনো জুলুম করতে পারে। গভর্নমেন্ট মে অ্যাবিউজ ইটস মেজরিটি পাওয়ার। গভর্নমেন্ট মে অ্যাবিউজ ইটস মেজরিটি পাওয়ার। 2 নাম্বার, অপশন মে বি ইগনোরড or excluded. Opposition may be ignored or excluded. মানে অপোজিশন পার্টির কোনো একটা মতামত ইগনোর হয়ে যেতে পারে বা একবারে বাতিল হিসাবে দেখা হয়। মানে এইখানে না, ওই যে পার্লামেন্টে যেমন বিরোধী দল থাকে, তারপরে ডান দল বাম দল থাকে, তো এরকম যে ব্যাপারটা থাকে না। তো opposition may be ignored or excluded. Opposition may be ignored or excluded. Opposition may be ignored. Opposition may be ignored or excluded. May be ignored or excluded. তারপরে কি? Political instability may be increased. Political instability may be ইনক্রিজ। মানে পলিটিক্যাল যে কোনো একটা পার্টির একক ক্ষমতা বাড়তে পারে।
যে কোনো একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসছে, তো ওই পার্টির যেই স্ট্যাবিলিটিটা সেইটা বৃদ্ধি পায়। যে গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন একটা পলিটিক্যাল পার্টি আসলে ওই পলিটিক্যাল পার্টির যেমন কিছু পাওয়ার থাকে, তেমনি বিরোধী দলেরও সেই কিছু পাওয়ার থাকে, যে কোনো একটা আইন পাশ হওয়ার ক্ষেত্রে আটকাইতে পারে বা দুনো দলের একটা মতামতের জায়গা থাকে। বাট ফ্লেক্সিবল কনস্টিটিউশন যদি বেশি ফ্লেক্সিবল হয় তখন পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখা যায়। পলিটিক্যাল ইনস্টেবিলিটি মে ইনক্রিজ। Political instability may increase. Instability may increase মানে বাড়তে পারে। Instability may increase. For example, in Germany in 1933, the ruling party used its majority to give the government unlimited power to change the constitution. The ruling party used its majority to give the government unlimited power to change the constitution. এখানে যেটা হয়েছিল যে 1933 সালে ইন জার্মানিতে 1933 সালে দ্য রুলিং পার্টি ইউজড ইটস মেজরিটি। তখন রুলিং পার্টি তার ক্ষমতার অপব্যবহার করছিল। কিভাবে অপব্যবহার করছিল? যে গভর্নমেন্টকে আনলিমিটেড পাওয়ার দিছিল টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন। তাদের যে মেজরিটি, এই মেজরিটি দ্য রুলিং পার্টি ইউজ ইটস মেজরিটি। রুলিং পার্টি এই ফ্লেক্সিবল কনস্টিটিউশনের যে পাওয়ার, এই পাওয়ারটারে এমনভাবে ইউজ করছে যে গভর্নমেন্টে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল টু চেঞ্জ দ্য কনস্টিটিউশনকে, যে এটা কিন্তু কনস্টিটিউশনের জন্য একটু ক্ষতিকর। মেজরিটি টু গিভ দ্য গভর্নমেন্ট আনলিমিটেড পাওয়ার টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন। তারপরে হইতেছে সিচুয়েশন ইন বাংলাদেশ। এখন বাংলাদেশের সিচুয়েশন, বাংলাদেশের যে কনস্টিটিউশন সেটা কিন্তু ফর্মালি অনেক রিজিড, অনেক শক্তপোক্ত। বাংলাদেশের কনস্টিটিউশন কিন্তু ফ্লেক্সিবল বলা যায় না, বাট ইন প্র্যাকটিস ইট সামটাইমস বিকাম ফ্লেক্সিবল। বাট বাস্তবে মাঝে মাঝে এটা অনেকটা সময় ফ্লেক্সিবল হইতেও আমরা দেখছি আমাদের কনস্টিটিউশনকে। রিজন বলা আছে এখানে যে পলিটিক্যাল পার্টি অফেন উইন হিউজ মেজরিটি ইন পার্লামেন্ট। যেমন এখন কিন্তু পার্লামেন্টে বিএনপির সদস্য সংখ্যা বেশি, তো বিএনপি চাইলেই একটা নতুন আইন অ্যাড করতে পারে, পার্লামেন্টে পাশ করাতে পারে। তো কিভাবে পারে? যে পলিটিক্যাল পার্টিজ অফেন উইন হিউজ মেজরিটি ইন পার্লামেন্ট। তো তার হিউজ মেজরিটি দ্বারা যে কোনো একটা আইন করতে পারে, পাশ করতে পারে। দ্য মেজরিটি ইজ সামটাইম ইউজ টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ইজিলি। এই মেজরিটি পাওয়ারটা সামটাইম তারা ইউজ টু অ্যামেন্ডমেন্ট করার জন্য তাদের এই কনস্টিটিউশনকে খুব ইজিলি অ্যামেন্ডেড করতে পারে এই মেজরিটি পাওয়ার দিয়ে। দিস মেজরিটি ইজ সামটাইম ইউজ টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ইজিলি। অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ইজিলি। This majority is sometimes used to amend the constitution easily. Written constitution এর মানে কি? Rules are written in one document. Example আছে বাংলাদেশ, USA. Unwritten constitution কি? Rules based on custom and convention. রুলগুলা এমনভাবে বেসড অন করা থাকে যে কাস্টম এবং কনভেনশনে। রুলস বেসড অন কাস্টমস অ্যান্ড কনভেনশন, রুলগুলা বেস করা থাকে সেই দেশের কাস্টম এবং কনভেনশনের উপর ভিত্তি করে, যেমন ইউকে। রিজিড কনস্টিটিউশন কি? ডিফিকাল্ট টু অ্যামেন্ড, এখানে অ্যামেন্ড করা খুব ডিফিকাল্ট রিজিড কনস্টিটিউশনে, যেমন ইউএসের কনস্টিটিউশন হইতেছে রিজিড। আর ফ্লেক্সিবল কোন দেশের হইতেছে? ইজি টু অ্যামেন্ড, পরিবর্তন করা খুব ইজি ইউকেতে। ফ্লেক্সিবল কনস্টিটিউশন ইউকে, রিজিড কনস্টিটিউশন ইউএসএ। আনরিটেন হইতাছে ইউকে আনরিটেন এবং ফ্লেক্সিবল। ইউএসএ রিটেন এবং রিজিড, যেটা হইতাছে রিটেন ওইটা হইতাছে রিজিড। এখন আমরা পড়ব হইতেছে সাইলেন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন অফ 1972 বলতে বোঝাইতেছে যে 1972 সালে বাংলাদেশের যে কনস্টিটিউশন হয়েছিল সেইটার কথা বলতেছে।
আর নর্মালি আমরা একটু বুঝি যে এই কোশ্চেনটা আসলে বলছে কি, এই কোশ্চেনটা বলছে হইতেছে যে সাইলেন্ট ফিচার অফ কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনের কি কি ইন্টারনাল ফিচার আছে। সাইলেন্ট ফিচার বলতে বুঝেছে যে কি কি ইন্টারনাল ফিচার আছে বা কি কি এমন বৈশিষ্ট্য আছে যে একটা কনস্টিটিউশনের কি কি মেইন বৈশিষ্ট্য আছে। এটারও আমরা কোশ্চেনটা এভাবেও মিনিং করতে পারি, হ্যাঁ, যে একটা কনস্টিটিউশনের কি কি ফিচার থাকা উচিত বা একটা কনস্টিটিউশনের কি কি ফিচার থাকে, কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপের। তো এভাবে বলি, মেন ক্যারেক্টারিস্টিক অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের ক্যারেক্টার, কনস্টিটিউশনের চরিত্র। তো এক নাম্বার বৈশিষ্ট্যটা পড়ি, এক নাম্বার পয়েন্টটা পড়ি, সেটা হইতেছে অটোটোনাস কনস্টিটিউশন, অটোটোনাস কনস্টিটিউশন। 2 নাম্বার রিটেন কনস্টিটিউশন। 3 নাম্বারে আছে হইতেছে রিজিড কনস্টিটিউশন। 4 নাম্বারে আছে প্রিয়াম্বল। 5 নাম্বারে হইতেছে সুপ্রিমসি অফ কনস্টিটিউশন। 6 নাম্বারে হচ্ছে ইউনিক্যামেরাল লেজিসলেচার। 7 নাম্বার ইউনিটারি সিস্টেম। 8 নাম্বার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো প্রথম যেটা সেটা হইতেছে অটোটোনাস কনস্টিটিউশন। অটোটোনাস কনস্টিটিউশন, অটোটোনাস কনস্টিটিউশন means the constitution is homegrown, homegrown. It was made by the people of Bangladesh themselves, not imposed by any foreign power. অটোনোমাস কনস্টিটিউশনে যেটা আমরা দেখি সেটা হইতাছে হোম গ্রোন, মানে এখানে কোনো বাইরের বিদেশি রাষ্ট্রের প্রভাব থাকে না। ইট ওয়াজ মেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ দেমসেলভ, নট ইম্পোজড বাই এনি ফরেন পাওয়ার, নট ইম্পোজড বাই এনি ফরেন পাওয়ার, নট ইম্পোজড বাই এনি ফরেন পাওয়ার। রিটেন কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশনে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি সেটা হইতেছে দ্য কনস্টিটিউশন ইজ রিটেন ইন এ সিঙ্গেল ডকুমেন্ট, ইট ক্লিয়ারলি ডিফাইন্স দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট অ্যান্ড রাইটস অফ সিটিজেন। এটা আমরা যেটা পড়তেছি না, এটা হইতেছে কনস্টিটিউশন কিভাবে হইতে পারে। কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশন আছে অটোনোমাস কনস্টিটিউশন, এই অটোনোমাস কনস্টিটিউশন হইতেছে কোনো একটা দেশের নির্দিষ্ট মানুষই বানায়, বাইরের থেকে বিদেশি রাষ্ট্র কোনো প্রভাব ফেলায় না। আরেকটা কনস্টিটিউশন হইতেছে রিটেন কনস্টিটিউশন, মানে কিরকম কনস্টিটিউশন হইতে পারে। রিটেন কনস্টিটিউশন আমরা দেখতে পারি যে দ্য কনস্টিটিউশন ইজ রিটেন ইন এ সিঙ্গেল ডকুমেন্ট, ইট ক্লিয়ারলি ডিফাইন্স দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট অ্যান্ড রাইটস অফ সিটিজেন। রিটেন কনস্টিটিউশনটা কি হয়, ইট ইজ ক্লিয়ারলি ডিফাইন দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট অ্যান্ড রাইটস অফ সিটিজেন, ক্লিয়ারলি ডিফাইন দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট অ্যান্ড রাইটস অফ সিটিজেন। তারপরে আমরা এখানে পড়লাম হইতেছে অটোনোমাস আর পড়লাম রিটেন। এখন আমরা পড়বো হইতেছে রিজিড কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন কি, ইট ইজ নট ইজি টু চেঞ্জ, এটা চেঞ্জ করা সহজ না, ইট ইজ নট ইজি টু চেঞ্জ। রিজিড কনস্টিটিউশন, ইট ইজ নট ইজি টু চেঞ্জ। অ্যামেন্ডমেন্ট নিড স্পেশাল প্রসিডিউর, কোনো একটা পরিবর্তনের জন্য স্পেশাল প্রসিডিউরের প্রয়োজন হয় এবং পার্লামেন্টারি অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। অ্যামেন্ডমেন্ট নিড স্পেশাল প্রসিডিউর অ্যান্ড পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। তারপরে আমরা প্রিএমবেল দেখি। প্রিএমবেল কি, ইট ইজ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা কি একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ কনস্টিটিউশনের সামনে একটা প্রিএমবেল থাকে। প্রিএমবেলে বলা হয় ইট ইজ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। ইট এক্সপ্লেন গোলস, ভ্যালু অ্যান্ড ফিলোসফি অফ দ্য স্টেট। প্রিএমবেল, একটা কনস্টিটিউশন একটা প্রিএমবেল থাকে, কনস্টিটিউশনের রিজিডিটি থাকতে হইব, কনস্টিটিউশন রিটেন থাকতে হইব, কনস্টিটিউশন অটোনোমাস থাকতে হইব, বিদেশি কোনো রাষ্ট্র দ্বারা থাকতে হইব না। এগুলো হইলো কনস্টিটিউশনের ক্যারেক্টার। কনস্টিটিউশনের প্রিএমবেল থাকতে হবে। প্রিএমবেল কি, প্রিএমবেল হইতাছে ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। ইট এক্সপ্লেন্স গোলস, ভ্যালু অ্যান্ড ফিলোসফি অফ দ্য স্টেট।
এটা কি এক্সপ্লেন করে? রাষ্ট্রের গোল, ভ্যালু এবং ফিলোসফি অফ দ্য স্টেট। গোলস, ভ্যালু অ্যান্ড ফিলোসফি অফ দ্য স্টেট। 5 নম্বর পয়েন্টটা যেটা আছে সেটা হইতেছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন বলতে কি বোঝায়? দ্য কনস্টিটিউশন ইজ দ্য হাইয়েস্ট ল অফ দ্য কান্ট্রি। কনস্টিটিউশন সেই দেশের সর্বোচ্চ আইন হবে। কনস্টিটিউশন ইজ দ্য হাইয়েস্ট ল অফ দ্য কান্ট্রি। হাইয়েস্ট ল অফ দ্য কান্ট্রি। এনি ল এগেনস্ট দ্য কনস্টিটিউশন বিকামস ইনভ্যালিড। Any law against the constitution becomes invalid. Any law against the constitution becomes invalid. Any law against the constitution becomes invalid. 6 নম্বর কি? ইউনিক্যামেরাল লেজিসলেচার। ইউনিক্যামেরাল লেজিসলেচার। 6 নম্বর হতেছে ইউনিক্যামেরাল লেজিসলেচার। Unicameral legislature. Bangladesh has only one parliament. Bangladesh has only one parliament. There is no second chamber. বাংলাদেশের আছে হইতাছে যে একমাত্র একটা পার্লামেন্ট, এখানে কোনো ওই যে একমকক্ষ, দ্বিতীয় কক্ষ এরকম নাই, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এরকম নাই। ইউনিক্যামেরাল লেজিসলেচার কি? ইউনিক্যামেরাল লেজিসলেচার হইতেছে এক কক্ষ বিশিষ্ট সংসদ। বাংলাদেশের সংসদে কিন্তু একটাই রুম। বাংলাদেশ হ্যাজ অনলি ওয়ান পার্লামেন্ট। বাংলাদেশ হ্যাজ অনলি ওয়ান পার্লামেন্ট। অনলি ওয়ান পার্লামেন্ট, সেটা কি বলে? জাতীয় সংসদ। জাতীয় সংসদ। দেয়ার ইজ নো সেকেন্ড চেম্বার। দেয়ার ইজ নো সেকেন্ড চেম্বার। দেয়ার ইজ নো সেকেন্ড চেম্বার। এবার পড়ি ইউনিটারি সিস্টেম। ইউনিটারি সিস্টেম কি? ইউনিটারি সিস্টেম হইতাছে all power is mainly centralized in the national government, মানে কেন্দ্রভূত থাকে পাওয়ার। all power is mainly centralized in the national government. ইউনিটারি সিস্টেমে কি এরকম থাকে? ইউনিটারি সিস্টেম centralized in the national government. 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 All power is mainly centralized. All power is mainly centralized. All power is mainly centralized in the national government. All power is mainly centralized in the national government. All power is mainly centralized in the national government. সকল ক্ষমতা সাধারণত সেন্ট্রালাইজড থাকে কার হাতে? ইন দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট হ্যাভ লিমিটেড অথরিটি। লোকাল গভর্নমেন্ট হ্যাভ লিমিটেড authority. Local government have limited authority. Fundamental principle of the state policy. Fundamental principles of state policy. Fundamental principle of state policy. Fundamental principle of state policy. এটা কি? These are the basic ideals and goals of the state. ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থাকবে অফ দ্য স্টেট পলিসি। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এটা জিনিসটা কি? এখানে কিছু বেসিক আইডিয়াল এবং গোল, আমাদের দেশের কিছু কিছু আদর্শ, কিছু নীতি নির্ধারক আছে, কিছু উদ্দেশ্য আসে যে আমাদের এই দেশের কনস্টিটিউশনের উদ্দেশ্যটা কি, সেটাই বলতেছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো আমরা আবার একটু করি, পড়াটা আবার আগের থেকে একটু টানি, যে কিছু ফিচার আছে। ফিচার অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশনের কী কী ফিচার আছে? 1972 সালের আমাদের যেই কনস্টিটিউশন আছে, সে আমাদের যে কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশনের কিছু ফিচার আছে। তো এই আমাদের দেশের কনস্টিটিউশনের কী কী ফিচার আছে, কী কী বৈশিষ্ট্য আছে, এটা আমরা জানতেছি। তা আমাদের দেশের কনস্টিটিউশনটারে বলা হয় অটোনোমাস কনস্টিটিউশন। অটোনোমাস কনস্টিটিউশন। এটা কেন বলে অটোনোমাস কনস্টিটিউশন কেন বলে? কারণ এইটা মেড হয়েছে, ইট ওয়াজ মেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ দেমসেলফ, নট ইম্পোজড বাই এনি ফরেন কান্ট্রি। ওকে, বাংলাদেশের কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন।
এই কনস্টিটিউশনের বৈশিষ্ট্য কি, এইটা হইতেছে রিটেন এবং সিঙ্গেল ডকুমেন্ট। ইট ইজ ক্লিয়ারলি ডিফাইন দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট অ্যান্ড রাইটস অফ সিটিজেন। তারপরে হইতেছে রিজিড কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন মানে কি, ইট ইজ নট ইজি টু চেঞ্জ, অ্যামেন্ডমেন্ট নিড স্পেশাল প্রসিডিউর অর পার্লামেন্ট অ্যাপ্রুভাল। তারপরে পিএমএল আছে বাংলাদেশের, যেখানে পিএমএল মানে কি, ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ কনস্টিটিউশন। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ কনস্টিটিউশন, এখানে কি থাকে, গোলস থাকে, ভ্যালু থাকে, ফিলোসফি থাকে অফ দ্য স্টেটের। তারপরে আমরা কি পড়লাম, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন এটা মানে কি, কনস্টিটিউশন ইজ দ্য হাইয়েস্ট ল অফ কান্ট্রি। তারপরে পড়লাম ইউনিক্যামেরাল লেজিসলেচার। ইউনিক্যামেরাল লেজিসলেচার হইতেছে বাংলাদেশের যে কনস্টিটিউশন, এটা কিন্তু ইউনিক্যামেরাল লেজিসলেচার। ইউনিক্যামেরাল লেজিসলেচারে আমরা পড়লাম যে বাংলাদেশ হ্যাজ অনলি ওয়ান পার্লামেন্ট, যেটা বলি জাতীয় সংসদ, দেয়ার ইজ নো সেকেন্ড চেম্বার। আর ইউনিটারি সিস্টেম কি, ইউনিটারি সিস্টেম হইতেছে অল পাওয়ার ইজ মেনলি সেন্ট্রালাইজড ইন দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। সকল পাওয়ার ন্যাশনাল গভর্নমেন্টের কাছে সেন্ট্রালাইজ থাকে, লোকাল গভর্নমেন্ট হ্যাভ লিমিটেড অথরিটি। তারপরে আমরা কি পড়লাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে কি, যে দিস আর দ্য বেসিক আইডিয়ালস অ্যান্ড গোলস অফ দ্য স্টেট। অটোঠোনাস কনস্টিটিউশন সিম্পল এক্সপ্লেনেশন। অটোঠোনাস কনস্টিটিউশন মানে কি, অটোঠোনাস কনস্টিটিউশন, অটোঠোনাস কনস্টিটিউশন বলতে আমরা বুঝাইতেছি যে এমন একটা কনস্টিটিউশন, অ্যান অটোনোমাস কনস্টিটিউশন ইজ এ কনস্টিটিউশন, অ্যান autonomous constitution is a constitution that is made by the people of the country themselves without depending on any foreign power. Autonomous constitution বলতে কি বুঝাই আমরা, autonomous constitution is a constitution that is made by the people of the country, that is made by the people of the country themselves. People of the country themselves, people of the country themselves মানে অটোনোমাস কনস্টিটিউশন হইতেছে এমন একটা কনস্টিটিউশন যেটা তৈরি করা হয়েছে পিপল অফ দ্য কান্ট্রি অফ দেমসেলফ। একটা দেশের মানুষ, যে কোনো একটা রাষ্ট্রের মানুষ, যে নাগরিক, সেই নাগরিকরাই এই কনস্টিটিউশনটা তৈরি করছে উইথাউট ডিপেন্ডিং অন এনি ফরেন পাওয়ার। উইথাউট ডিপেন্ডিং অন এনি ফরেন পাওয়ার, ডিপেন্ডিং অন এনি ফরেন পাওয়ার। ইন সিম্পল ওয়ার্ডে যদি বলি যে বাংলাদেশ রোট ইটস ওন রুলস, বাংলাদেশ রোট ইটস ওন রুলস, বাংলাদেশ তার নিজের নিয়মগুলা নিজেই লিখছে। বাংলাদেশ রোট ইটস ওন রুলস বাই ইটস সেলফ, নট টেকিং পারমিশন ফ্রম পাকিস্তান। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিন্তু বাংলাদেশ তার কনস্টিটিউশনটা নিজের ইচ্ছায় বা নিজের মতো করে সে তার আইনগুলো বানাইছে। এখানে কিন্তু সে পাকিস্তানের পারমিশন নেয় নাই বা পাকিস্তানের থেকে কোনো ইনফ্লুয়েন্স হয় নাই। তো এই জিনিসটা শো করে, দিস শোজ লিগেল ইন্ডিপেন্ডেন্স। লিগেল ইন্ডিপেন্ডেন্স, দ্য কনস্টিটিউশন অথরিটি কামস ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি। দ্য কনস্টিটিউশন অথরিটি, কনস্টিটিউশনের যে অথরিটি, এটা আসছে হচ্ছে কোথা থেকে আসছে, ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি, ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি, সে দেশের মানুষের থেকে, নট ফ্রম এনি প্রিভিয়াস ফরেন অথরিটি। বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনটা কোথা থেকে আসছে, ফ্রম দ্য পিপল অফ কান্ট্রি, ফ্রম দ্য পিপল অফ কান্ট্রি, ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দ্য পিপল অফ দ্য কান্ট্রি, নট ফ্রম এনি প্রিভিয়াস ফরেন অথরিটি, নট ফ্রম any previous foreign authority. Usually this happens after a revolution or independence movement. সাধারণত এটা এই ধরনের কনস্টিটিউশন কিভাবে আসে, একটা রেভলিউশন অথবা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে, এরপরই তো এই অটোনোমাস কনস্টিটিউশন তৈরি হয়েছে বা এই পদ্ধতিতে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে। সেটা ইউজুয়ালি হ্যাপেন আফটার এ রেভলিউশন, একটা রেভলিউশন অথবা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। এবার আমরা এই জিনিসটা একটু পয়েন্ট বাই পয়েন্ট বুঝবো, পয়েন্ট বাই পয়েন্ট পড়াবো। যে পিপল ক্রিয়েটেড কনস্টিটিউশন, অটোনোমাস কনস্টিটিউশন মানে হইতাছে পিপল ক্রিয়েটেড কনস্টিটিউশন, পিপল ক্রিয়েটেড কনস্টিটিউশন,
The Constitution of Bangladesh was made by the people themselves. The Constitution of Bangladesh was made by the people themselves. The Constitution of Bangladesh was made by the people themselves through the Constituent Assembly in 1972. The Constitution of Bangladesh was made by the people. The Constitution of Bangladesh was made by the people themselves through the Constituent Assembly 1972. কিভাবে তৈরি করছে? Through the Constituent Assembly in 1972. Through the Constituent Assembly in 1972. No connection to Pakistan Parliament remained in making this constitution. এখানে কোনো কানেকশন ছিল না পাকিস্তান পার্লামেন্টের সাথে। নো কানেকশন টু পাকিস্তান পার্লামেন্ট রিমেন্ড যখন এটা মেকিং করা হয়েছিল এই কনস্টিটিউশনটা, মেকিং দিস কনস্টিটিউশন। 2 নাম্বার যেই জিনিসটা সেটা হইতেছে লিগ্যাল ন্যাশনালিজম। অটোনোমাস কনস্টিটিউশনকে আমরা বলতে পারি যে লিগ্যাল ন্যাশনালিজম। লিগ্যাল ন্যাশনালিজম কি? সাম কান্ট্রিজ ডেলিভারেটলি মেক এ নিউ কনস্টিটিউশন ইভেন ইফ it is not allowed under the previous constitution. Some countries deliberately make a new constitution. Some country deliberately make a new constitution even if যদিও it is not allowed under the previous constitution. It is not allowed under the previous constitution. এমন কিছু কান্ট্রি আছে যারা ডেলিবারেটলি নতুন একটা কনস্টিটিউশন তৈরি করে, যদিও তাদের যে আগের কনস্টিটিউশন আছে সেই আগের কনস্টিটিউশনে সেটা অ্যালাউ না। বা কেউ সাম কান্ট্রিজ, কিছু কান্ট্রি আছে যে অটোনোমাস পদ্ধতিতে তারা নিজেরা বসে একটা কনস্টিটিউশন বানাইলো, যদিও তাদের আগের কনস্টিটিউশনে এরকম কোনো পাওয়ার বা এরকম কোনো কথা বলা নাই যে তারা বসে এরকম কনস্টিটিউশন বানাতে পারবে। সাম কান্ট্রিজ ডেলিবারেটলি মেক এ নিউ কনস্টিটিউশন ইভেন ইফ it is not allowed under the previous constitution. This shows constitutional autonomy. This shows constitutional autonomy. এটারে বলে constitutional autonomy. কিছু কান্ট্রি আছে, some countries deliberately make a new constitution. কিছু কান্ট্রি আছে deliberately make a new constitution even if it is not allowed under the previous constitution. আগের কনস্টিটিউশনে এটা not allow under the previous constitution, not allow under the previous constitution. তো লিগ্যাল ন্যাশনালিজমে লিগ্যাল ন্যাশনালিজম কি? লিগ্যাল ন্যাশনালিজমে হইতে আছে সাম কান্ট্রি ডেলিবারেটলি মেক এ নিউ কনস্টিটিউশন ইভেন ইফ ইট ইজ নট অ্যালাউ আন্ডার দ্য প্রিভিয়াস কনস্টিটিউশন। এই জিনিসটা কি শো করে? কনস্টিটিউশনাল অটোনমি। মিনিং কি? মিনিং দ্য কনস্টিটিউশন অথরিটি কামস ফ্রম দ্য কান্ট্রি ইটসেলফ। দ্য কনস্টিটিউশন অথরিটি কামস ফ্রম দ্য কান্ট্রি ইটসেলফ। কনস্টিটিউশনস অথরিটি comes from the country itself. এর মানে হইতেছে কনস্টিটিউশনের যে অথরিটি এটা আসতেছে কই থেকে? comes from the country itself. The constitution authority comes from the country itself, not from any impartial or foreign predecessor. রেফারেন্স এখানে দুইটা কেসের কথা বলছে। একটা কেস হইতেছে রফিক হোসেন অ্যান্ড এমডি আলাউদ্দিন খালেদ ভার্সেস স্পিকার, আর আরেকটা হইতেছে এই যে অ্যাডভোকেট সুলতানা কামাল ভার্সেস বাংলাদেশ 14 MLR। তো এই দুইটা কেস আমরা পড়ব একটু পরের পেজে। এই দুইটা কেস আমরা একটু বিস্তরভাবে পড়ব। তো আমরা যেটা বুঝি এই যে রফিক হাসান আর আলাউদ্দিন ভার্সেস স্পিকার। রফিক হাসানের যে কেসটা, এই কেসটা হচ্ছে লিগ্যাল ন্যাশনালিজম শো করে। আর অটোনমি ইন বাংলাদেশ মিনস হইতেছে
কনস্টিটিউশন ইজ ফ্রিডম ফ্রম ফরেন অথরিটি। অটোনমি মানেই হইতাছে একটা কনস্টিটিউশন যেটা হইতাছে ফ্রি ফ্রম ফরেন অথরিটি, free from foreign authority, free from foreign authority, free from foreign authority. The constitution gets legal force because it is created by native authority. The constitution gets legal force. The constitution gets legal force because it is created by native authority. The constitution gets legal force because it is created by native authority. দিস অফেন হ্যাপেন আফটার এ রিভলিউশন, এটা একটা রিভলিউশন বা লিবারেশন মুভমেন্টের মাধ্যমে হয়। তো এটা একটা কেস, এই কেসটা হইতেছে সুলতানা কামাল ভার্সেস বাংলাদেশ। তো এখন আমরা এই কেস দুইটা পড়বো, যে রফিক হাসানের এই কেস আর সুলতানা কামাল ভার্সেস বাংলাদেশ। এমডি রফিক হোসেন এবং এমডি আলাউদ্দিন খালেদ ভার্সেস স্পিকার। রফিক হোসেন এমডি আলাউদ্দিন খালেদ, রফিক হোসেন এমডি আলাউদ্দিন খালেদ। তো এই কেসটাই যেটা হয়েছিল, এই কেসের যে মেইন আইডিয়া অফ দ্য কেস, এটার যে আইডিয়াটা ছিল, দিস কেস ডিসকাস দ্য আইডিয়া অফ কনস্টিটিউশনাল অটোনমি, সেলফ মেড কনস্টিটিউশন। যে এই কেস যে সেটার যে আইডিয়াটা সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অটোনমি। কনস্টিটিউশনাল অটোনমি এটা মানে হচ্ছে সেলফ মেড কনস্টিটিউশন। আমরা এখন একটা ইজি এক্সপ্লেনেশন দিব, যে জাস্টিস এ এম মাহমুদুর রহমান, জাস্টিস এ এম মাহমুদুর রহমান এক্সপ্লেন করছে যে সাম কান্ট্রিজ মেক নিউ কনস্টিটিউশন, সাম কান্ট্রিজ মেক নিউ কনস্টিটিউশন অন দেয়ার ওন আফটার ইন্ডিপেন্ডেন্স, অন দেয়ার ওন আফটার ইন্ডিপেন্ডেন্স। ও যে সে বলতেছে যে সাম কান্ট্রিজ মেক নিউ কনস্টিটিউশন অন দেয়ার ওন আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে তারা নিজেরা নিজেদের কনস্টিটিউশনটা বানাইলো। দে ডু দিস ইভেন ইফ দ্য ওল্ড কনস্টিটিউশন ডিড নট অ্যালাউ ইট। তারা এটা করলো যে দে ডু দিস ইভেন ইফ দ্য ওল্ড কনস্টিটিউশন ডিড নট অ্যালাউ ইট, দে ডু দিস ইভেন ইফ, যদিও দ্য ওল্ড কনস্টিটিউশন ডিড নট অ্যালাউ ইট। দ্য পারপাস কি? দ্য পারপাস ইজ টু শো দ্যাট দ্য নিউ কনস্টিটিউশন গেটস its power from the people of the country, not from any former colonial or foreign authority. এটার যে পারপাস, এই পারপাসটা কি শো করতেছে? shows the purpose is show that the new constitution gets its power, নতুন কনস্টিটিউশন তার পাওয়ারটা পাইছে কোথা থেকে? দ্য নিউ কনস্টিটিউশন গেটস ইটস পাওয়ার, দ্য নিউ কনস্টিটিউশন গেটস ইটস পাওয়ার from the people of the country, from the people of the country, not from foreign colonial authority. In Bangladesh, the 1972 constitution was created by the people of Bangladesh. বাংলাদেশেও এমনটা হয়েছে যে 1972 সালের কনস্টিটিউশন ক্রিয়েটেড করা হয়েছে বাই দ্য পিপল অফ বাংলাদেশ, নট বাই পাকিস্তান পার্লামেন্ট, নট বাই পাকিস্তানস পার্লামেন্ট। এটার যে কি পয়েন্ট, দ্য কনস্টিটিউশনস অথরিটি কামস ফ্রম দ্য নেশন ইটসেলফ, দিস ইজ কল্ড কনস্টিটিউশনাল অটোনমি। এই কেসটা হইতাছে একটা রেফারেন্স। কিসের রেফারেন্স? যে এই কেসে আমরা দেখতে পাইছি বা এই কেসের মাধ্যমে আমরা বুঝলাম যে একটা দেশের একটা কনস্টিটিউশন হয়েছে, যদিও ওই নতুন কনস্টিটিউশনের হওয়ার যে ওল্ড কনস্টিটিউশন অ্যালাউ করে নাই, তারপরও ওই নতুন কনস্টিটিউশনটা ভ্যালিড হয়েছে। কেন ভ্যালিড হয়েছে? কারণ নতুন কনস্টিটিউশনের যে পাওয়ার, নিউ কনস্টিটিউশন গেটস ইটস পাওয়ার ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দেশের মানুষের দ্বারা ওই নতুন কনস্টিটিউশন ক্ষমতা পাইছে, তো সুতরাং এটা ভ্যালিড। তারপরে এখানে আরেকটা কেস, অ্যাডভোকেট সুলতানা কামাল অ্যান্ড বাংলাদেশ। দিস কেস এক্সপ্লেনড দ্য মিনিং অফ অটোনমি ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অটোনমি ইন দ্য কনস্টিটিউশন বাংলাদেশ।
জাস্টিস ABM খায়রুল হক said that এই কেসে জাস্টিস ABM খায়রুল হক বলছে যে কনস্টিটিউশন বিকামস অটোটোনাস when it is completely free from foreign authority। এই কেসে আমরা দেখছি যে জাস্টিস খায়রুল হক বলছে যে অটোটোনাস কখন হবে, যখন when it is completely free from foreign country, completely free from foreign authority, free from foreign authority, it should have no connection with the parliament of another country that previously ruled it. It should have no connection, it should have no connection with the parliament of another country that previously ruled it। এইটা কোনো কানেকশন নাই উইথ দ্য পার্লামেন্ট অফ অ্যানাদার কান্ট্রি, অন্য দেশের পার্লামেন্টের সাথে কোনো কানেকশন নাই। ইট শুড হ্যাভ এটার এক বৈশিষ্ট্যটা থাকতে হইব কি, ইট শুড হ্যাভ নো কানেকশন উইথ দ্য পার্লামেন্ট অফ অ্যানাদার কান্ট্রি, উইথ দ্য পার্লামেন্ট অফ অ্যানাদার কান্ট্রি, উইথ দ্য পার্লামেন্ট অফ অ্যানাদার কান্ট্রি দ্যাট প্রিভিয়াসলি রুলড ইট, যারা প্রিভিয়াসলি রুল করে গেছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই এটার। দ্য কনস্টিটিউশন মাস্ট গেট ইটস লিগেল ফোর্স ফ্রম দ্য কান্ট্রিজ own people and authority. The constitution must get its legal force from the countries. The constitution must get its legal force from the country's own people and authority. The constitution must get its legal force from country's own people and authority. কান্ট্রির অথরিটি এবং কান্ট্রির নিজের মানুষদের দ্বারা লিগেলি ফোর্সেবল হইতে হইব। Usually this happen after revolution or independence movement. Bangladesh achieved this after Bangladesh liberation, where therefore 1972 constitution considered autonomous constitution. অটোটোনাস কনস্টিটিউশনের দুইটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হইতেছে যে আমরা বুঝলাম যে এইটা হইতে পারে যে আমাদের আগের কনস্টিটিউশন অ্যালাউ করে না, এই নতুন কনস্টিটিউশনটাকে আগের কনস্টিটিউশন অ্যালাউ করে না, আগের কনস্টিটিউশনে এরকম কোনো কথা নাই, কিন্তু এই নতুন কনস্টিটিউশনটা ভ্যালিড হতে পারে কখন, যখন এটা গেটস ইটস পাওয়ার ফ্রম দ্য পিপল অফ কান্ট্রি, তখন এটা ভ্যালিড। আবার এইটা হয় আরেকটা কি, যে যখন এইটা অন্য দেশের কোনো পার্লামেন্ট অন্য দেশের কোনো ফরেন অথরিটির সাথে সম্পর্ক থাকে না, একবারে সক্রিয় স্বয়ংক্রিয় সেলফ মেড কনস্টিটিউশন থাকে, যেমনটা এইটা আরেকটা বৈশিষ্ট্য হয় যে লিবারেশন ওয়ার বা বড় ধরনের রেভলিউশন বা বড় ধরনের কোনো যুদ্ধ মুভমেন্টের মাধ্যমে এইটা অর্জন হয়, যেমনটা হয়েছিল বাংলাদেশ 1972 সাল কনস্টিটিউশন কনসিডার্ড। বাংলাদেশের 1972 সালের যে কনস্টিটিউশন এটাকে ধরা হয় অটোনোমাস কনস্টিটিউশন এর আন্ডারে। তারপরে হইতেছে যে আরেকটু বলি যে রফিক হোসেনের যে কেসে, এই কেসে হইতেছে কনস্টিটিউশন গেটস অথরিটি ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এই কেসের রেফারেন্স আমরা বলতে পারি যে কনস্টিটিউশন গেটস অথরিটি ফ্রম দ্য পিপল অফ কান্ট্রি। আর সুলতানা কামালের যে কেসটা, ওইটা থেকে আমরা বলতে পারি যে অটোটনি মিনস the constitution is fully independent from foreign parliament. constitution fully independent থাকতে হইব ফরেন পার্লামেন্ট থেকে। various method of adopting constitution। এখন হচ্ছে আমরা 3 নম্বর কোশ্চেনটা পড়বো, যে 3 নম্বর কোশ্চেন কি বলছে যে various method, বিভিন্ন পদ্ধতি of adopting constitution, একটা কনস্টিটিউশন অ্যাডপ্ট করার জন্য যেই পদ্ধতিগুলো আছে। Various methods of adopting constitution. Usually constitution can be adopted in 4 main methods: constitution by grant, deliberate constitution making, constitution by revelation, constitution by gradual evolution. Constitution by grant, deliberate constitution making, constitution by revelation, constitution by gradual evolution. Constitution by grant, constitution by revelation, constitution by gradual evolution. এখন আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কনস্টিটিউশন বাই গ্র্যান্ট।
কনস্টিটিউশন বাই গ্র্যান্ট। কনস্টিটিউশন বাই গ্র্যান্ট মানে কি? এ কনস্টিটিউশন বাই গ্র্যান্ট ইজ গিভেন বাই এ ফরেন রুলার। A constitution by grant is given by a foreign ruler by authority. A constitution by grant is given by a foreign ruler of authority. A constitution by grant is given by a foreign ruler or authority. A constitution by grant হইতাছে given by foreign ruler of authority. The people of country do not directly create it. The people of country do not directly created it. Do not directly created it. It is imposed or granted by the rules power. It is imposed or granted by the ruling power. It is imposed or granted by the ruling power. It is imposed or granted by the ruling power. It is imposed or granted by the ruling power. It is imposed or granted by the ruling power. It is imposed or granted by the ruling power. এটা imposed হয় অথবা granted হয় by the ruling power. It is imposed or granted by the ruling power. এটার কি কি বৈশিষ্ট্য? given by foreign government or dictator. এটা কিভাবে আসে যে given by foreign government, বিদেশি সরকার দ্বারা, অথবা কোনো ডিক্টেটর মানে স্বৈরশাসক, given by foreign government অথবা ডিক্টেটর। কারা দেয়? কারণ এটা তো আর ডাইরেক্টলি ক্রিয়েটেড হয় না। The people of country do not directly created it. The people of country do not directly created it. এটা তাহলে দেয় কে? given by foreign government or dictator. People have little or no participation. People have little or no participation. পিপলদের একটু পার্টিসিপেশন থাকতে পারে, অল্প থাকতে পারে, অথবা কোনো পার্টিসিপেশন নাও থাকতে পারে এই কনস্টিটিউশনে। তার মানে বোঝা যাইতেছে যে এই কনস্টিটিউশনটা কত পরিমাণ খারাপ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এরকম আমরা কনস্টিটিউশনটা দেখি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সালে এবং 1935 সালে ইন্ডিয়া এটা হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। Constitution of Pakistan 1962 given by Muhammad Ayub Khan. এটা অনেক ফেমাস। কনস্টিটিউশন অফ পাকিস্তান 1962, এখনকারটা কিন্তু না। কনস্টিটিউশন অফ পাকিস্তান 1962 given by মুহাম্মদ আইয়ুব খান। উনি এরকম ধরনের একটা কনস্টিটিউশন দিয়েছিল। তারপরে 2 নাম্বারটা পড়ব। 2 নাম্বার কি? ডেলিভারেট কনস্টিটিউশন মানে কি? This method means creating a constitution through discussion and participation of the people. এইটার ঠিক বিপরীত। এইখানে পিপলদের কোনো পাওয়ার ছিল না, পিপলরা ডাইরেক্টলি ক্রিয়েট করে নাই, পিপলদের কোনো ইনভলভমেন্ট ছিল না। বাট ডেলিভারেট কনস্টিটিউশনে আমরা দেখি ক্রিয়েটিং কনস্টিটিউশন থ্রু ডিসকাশন অ্যান্ড পার্টিসিপেশন অফ দ্য পিপল। এইখানে এমন একটা কনস্টিটিউশন ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েটিং এ কনস্টিটিউশন থ্রু ডিসকাশন অ্যান্ড পার্টিসিপেশন অফ দ্য পিপল। এখানে ডিসকাশন ছিল, পার্টিসিপেশন ছিল অফ দ্য পিপলের। রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল ডিবেট অ্যান্ড ড্রাফট দ্য কনস্টিটিউশন। রিপ্রেজেন্টেটিভ আমাদের দেশকে যারা রিপ্রেজেন্ট করে, নেতারা, বড় বড় নেতারা, তারা কি করছে? ডিবেট করছে এবং ড্রাফট করছে। ডিবেট মানে বিতর্ক করছে। এই কনস্টিটিউশনটা কিরকম হবে? দুই পক্ষ বিতর্ক করছে, ডিবেট করছে এবং ড্রাফট করছে। ড্রাফট মানে হইতেছে তারা রাফ করছে,
আলাদা পেজে লিখছে যে এই আইনটা এভাবে 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 হইলে কেমন হয়, এভাবে হইলে। তো এরকম মানে ফুল প্রুফ প্ল্যানিং হয়েছে আর কি, যদি সহজে বলি যে ফুল প্রুফ প্ল্যানিং হয়েছে, ডিবেট হয়েছে অ্যান্ড ড্রাফট দ্য কনস্টিটিউশন। আরও কিছু বৈশিষ্ট্য বলি যে ডেলিবারেট কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্য, যে পিপল পার্টিসিপেট ইনডাইরেক্টলি থ্রু রিপ্রেজেন্টেটিভ। এখানে পিপলদের পার্টিসিপেশন কি ডাইরেক্টলি ছিল? না, ডেলিবারেট কনস্টিটিউশনে পিপল পার্টিসিপেট ইনডাইরেক্টলি, পিপল পার্টিসিপেট ইনডাইরেক্টলি থ্রু রিপ্রেজেন্টেটিভ, থ্রু রিপ্রেজেন্টেটিভস। The constituent assembly or legislature prepare the constitution. The constituent assembly or legislature prepare the constitution. The constituent assembly or legislature prepares the constitution. The constituent assembly or legislature prepares the constitution. The constituent assembly or legislature prepares the constitution. It reflects the will of the people. It reflects the will of the people. It is considered more democratic. প্রথম বৈশিষ্ট্যটাকে যে পিপল পার্টিসিপেট ইনডাইরেক্টলি থ্রু রিপ্রেজেন্টেটিভ, পিপল পার্টিসিপেট করে ইনডাইরেক্টলি থ্রু রিপ্রেজেন্টেটিভস, পিপল পার্টিসিপেট ইনডাইরেক্টলি থ্রু রিপ্রেজেন্টেটিভ। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর লেজিসলেচার প্রিপেয়ার দ্য কনস্টিটিউশন। দ্য কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অথবা লেজিসলেচার প্রিপেয়ার করছে এই কনস্টিটিউশনটা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর লেজিসলেচার প্রিপেয়ার্স দ্য কনস্টিটিউশন। ইট রিফ্লেক্টস দ্য উইল অফ দ্য পিপল। এটা কি রিফ্লেক্ট করে? মানুষের ইচ্ছাকে রিফ্লেক্ট করে। ইট রিফ্লেক্টস দ্য উইল অফ দ্য পিপল। ইট ইজ কনসিডার্ড মোর ডেমোক্রেটিক। ইট ইজ কনসিডার্ড মোর ডেমোক্রেটিক। ইট ইজ কনসিডার্ড মোর ডেমোক্রেটিক। এটা অনেকটাই বেশি গণতান্ত্রিক। If people participate, the constitution becomes a living and democratic constitution. যদি পিপলের পার্টিসিপেশন থাকে তাহলে সেই কনস্টিটিউশনটা হয়ে যায় লিভিং অ্যান্ড ডেমোক্রেটিক কনস্টিটিউশন, জীবন্ত এবং গণতান্ত্রিক কনস্টিটিউশন। If people participate, the constitution becomes a living and democratic constitution. If people participate, the constitution it becomes a living and democratic constitution. Living and democratic constitution. For example, the Constitution of Bangladesh was drafted by the Constituent Assembly of Bangladesh. Constituent Assembly of Bangladesh. Constituent by gradual evolution. এইটা আবার কোন ধরনের পদ্ধতি? এইটা হইতাছে গ্র্যাজুয়াল ইভলিউশন। ইভলিউশন মানে কি? ধীরে 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 পরিবর্তন হয়েছে। এ কনস্টিটিউশন বাই গ্র্যাজুয়াল ইভলিউশন ডেভেলপস স্লোলি ওভার এ লং টাইম। এ কনস্টিটিউয়েন্ট বাই গ্র্যাজুয়াল ইভলিউশন ডেভেলপস স্লোলি ওভার এ লং টাইম। এ কনস্টিটিউশন বাই গ্র্যাজুয়াল ইভলিউশন gradual evolution develops slowly over a long time. Develops slowly over a long time. Slowly over a long time. Develops slowly over a long time. Over a long time. It grows through custom, tradition and practice. এইটা যে রাস্তা দিয়ে যায় সেইটা হইতাছে কাস্টম, ট্রেডিশন এবং প্র্যাকটিস। ট্রেডিশন মানে তো ট্রেডিশন, প্র্যাকটিস মানে কি যেটা প্রচলিত আছে। কাস্টম মানে হইতেছে একটা জায়গায় একটা, যেমন বাংলাদেশের যেই নববর্ষের দিন আমরা লাল কালারের ড্রেস পরি, ইলিশ মাছ খাই, এটা হইতেছে আমাদের কাস্টম। আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসতেছি। তো এই যে কনস্টিটিউশন বাই গ্র্যাজুয়াল ইভলিউশন, ইট grows through custom, tradition and practices. No single group
reads it at one time. এখানে কোনো এমন নাই যে এটা রিডের মাধ্যমে একটা টাইমে বা একটা সময় পরিবর্তন হয়ে গেছে। নো সিঙ্গেল গ্রুপ রাইটস মানে রিড না, এখানে রাইটই বলছেন। নো সিঙ্গেল গ্রুপ রাইটস ইটস ওয়ান টাইম, কোনো একটা সিঙ্গেল গ্রুপ বৈশা একই সময় এটা লেখে নাই, এট এ টাইম এটা হয়নি। নো সিঙ্গেল গ্রুপ রাইট ইট at one time. No single group write it at one time. No single group write it at one time. কি পয়েন্ট কি বৈশিষ্ট্যগুলো কি কি? ডেভেলপস স্টেপ বাই স্টেপ, ডেভেলপ হয় স্টেপ বাই স্টেপ ওভার ম্যানি ইয়ার্স বেসড অন কাস্টম, কনভেনশন অ্যান্ড হিস্টোরিক্যাল প্র্যাকটিস। এটা কিসের উপর বেসড করা থাকে? কাস্টমের উপর বেস করা থাকে, কনভেনশনের উপর বেসড অন কাস্টম, কনভেনশন অ্যান্ড হিস্টোরিক্যাল প্র্যাকটিসেস। বেসড অন কাস্টম, কনভেনশন অ্যান্ড হিস্টোরিক্যাল প্র্যাকটিস। বেসড অন কাস্টম, কনভেনশন অ্যান্ড হিস্টোরিক্যাল প্র্যাকটিসেস। Customs, conventions and historical practices. Customs, conventions and historical practices, usually unwritten. The best example is Constitution of United Kingdom. ইউনাইটেড কিংডমের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা আসছে হইতেছে এই ইভলিউশনের মাধ্যমে, মানে ধীরে ধীরে এটা পরিবর্তন হয়েছে স্টেপ বাই স্টেপ, ম্যানি ইয়ার, বেসড অন কাস্টম, কনভেনশন অ্যান্ড হিস্টোরিক্যাল প্র্যাকটিসেস। তারপরে হচ্ছে আমরা আরেকটা পদ্ধতি পড়ব কনস্টিটিউশনের, সেটা হইতেছে কনস্টিটিউশন বাই রেভলিউশন। কনস্টিটিউশন বাই রেভলিউশন কি? দিস টাইপ অফ কনস্টিটিউশন ইজ ক্রিয়েটেড আফটার এ সাকসেসফুল রেভলিউশন। This type of constitution is created after a successful revolution. This type of constitution is created after a successful revolution. This type of constitution is created after a successful revolution. This type of constitution is created after a successful revolution. A revolution overthrows the old government. 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 এমন একটা রেভলিউশন যেটা ওভারথ্রো করছে ওল্ড গভর্নমেন্টকে। Overthrow the old government. The new leader create a constitution based on new political idea. এখানে যে ঘটনাটা ঘটছে যে দ্য নিউ লিডার ক্রিয়েট এ কনস্টিটিউশন বেসড অন নিউ পলিটিক্যাল আইডিয়া। নিউ লিডার্স ক্রিয়েট এ কনস্টিটিউশন বেসড অন নিউ পলিটিক্যাল আইডিয়া। এটার কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাপেন আফটার মেজর পলিটিক্যাল চেঞ্জ অর রেভলিউশন। এটা কিভাবে হয় বা কিভাবে ঘটে, এটার বৈশিষ্ট্যটা থাকে হচ্ছে মেজর পলিটিক্যাল চেঞ্জ অর রেভলিউশন। এটা ঘটে কখন? যখন একটা মেজর পলিটিক্যাল চেঞ্জ অথবা রেভলিউশন হয়। ওল্ড সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ রিমুভড। ওল্ড সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ রিমুভড। New constitution reflects new ideology. নতুন কনস্টিটিউশন রিফ্লেক্ট করে নতুন আইডিওলজিকে। নতুন কনস্টিটিউশনটা রিফ্লেক্ট করে নতুন আইডিয়াকে। ফর এক্সাম্পল, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ওয়াজ ক্রিয়েটেড আফটার বাংলাদেশ লিবারেশন ওয়ার। এক্সাম্পলে বলতে পারি যে বাংলাদেশ হচ্ছে যখন আমাদের যুদ্ধ হইলো, আমরা স্বাধীনতা লাভ করলাম, যে একটা রেভলিউশন হইলো আমাদের দেশে, তখন আমরা আমাদের কনস্টিটিউশন তৈরি করছি। তো এই ধরনের কনস্টিটিউশন হইতেছে একটা বড় ধরনের একটা রিভলিউশনের মাধ্যমে। তো বাংলাদেশের যে কনস্টিটিউশন, এটা কিন্তু আমরা দুইটা ইসের সাথে মিল পেলাম। একটা হচ্ছে কনস্টিটিউশন বাই রেভলিউশন, বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে কনস্টিটিউশন বাই রেভলিউশন। আরেকটা হইতেছে আমরা বলতে পারি যে বাংলাদেশের কনস্টিটিউশন হইতেছে ডেলিভারিটের মধ্যে পড়ছে, কারণ ডেলিভারিট কনস্টিটিউশনের বৈশিষ্ট্যতে আছে যে এখানে
ডিসকাশন থাকে এবং পার্টিসিপেশন থাকে অফ দ্য পিপল। যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশনে ডিসকাশন ছিল এবং পার্টিসিপেশন ছিল বাংলাদেশের মানুষের, সেহেতু বাংলাদেশের কনস্টিটিউশনকে আমরা বলতে পারি যে আবার কি হয়েছে, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ ড্রাফটেড, এটা ড্রাফটেড হয়েছে কনস্টিটিউটেড অ্যাসেম্বলি অফ বাংলাদেশ। কোনো ফরেন পাওয়ার, কোনো ফরেন অথরিটি বাংলাদেশের কনস্টিটিউশন বানায় নাই। তার মানে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের কনস্টিটিউশন ডেলিবারেটলিভাবে এই প্রসেসে আগাইছে। আবার এটাও বলতে পারি যে কনস্টিটিউশন বাই রেভুলেশন, বাংলাদেশে একটা বড় ধরনের রেভুলেশন হয়েছিল 1971-এ। এই যুদ্ধের পরে আমরা আমাদের কনস্টিটিউশন তৈরি করছি। ডেলিবারেট আর রেভুলেশন, এই দুইটার মধ্যে আমরা বাংলাদেশের কনস্টিটিউশনকে ফালাতে পারি। এবার এতক্ষণ যা পড়ছি একটু সারসংক্ষেপে একটু পড়বো 1 মিনিটে। কনস্টিটিউশন বাই গ্র্যান্ট, কনস্টিটিউশন বাই গ্র্যান্ট এটার মানে হইতেছে গিভেন বাই ফরেন রুলার। কনস্টিটিউশন বাই গ্র্যান্টে দেশের মানুষের কোনো সম্পৃক্ততা থাকে না। কনস্টিটিউশন বাই গ্র্যান্টে এইখানে এই পাওয়ারটা, এই কনস্টিটিউশনটা তৈরি করে দেয় বাইরের দেশের একটা পার্লামেন্ট, বাইরের দেশের একটা রাষ্ট্রপ্রধান, বাইরের দেশের কোনো ক্ষমতাধর ব্যক্তি। গিভেন বাই ফরেন রুলার অর অথরিটি, কনস্টিটিউশন বাই গ্র্যান্ট মানেই হইতেছে গিভেন বাই ফরেন রুলার অর অথরিটি, গিভেন বাই ফরেন রুলার অর অথরিটি। এক্সাম্পললেই বলা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ডেলিবারেট কনস্টিটিউশন মেকিং, ডেলিবারেট কনস্টিটিউশন মেকিং, ডেলিবারেট কনস্টিটিউশন মেকিং মানে কি? ডেলিবারেট কনস্টিটিউশন মানে হইতাছে মেড থ্রু ডিসকাশন অ্যান্ড পিপলস রিপ্রেজেন্টেটিভস। মেড থ্রু ডিসকাশন, ডেলিবারেট কনস্টিটিউশনে কিভাবে হয়? মেড হয় কিভাবে? থ্রু ডিসকাশন অফ দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ। পিপলদের ডাইরেক্টলি থাকে না, কিন্তু ইনভলভমেন্ট থাকে না। এটা কিভাবে তৈরি হয়? মেড থ্রু ডিসকাশন অ্যান্ড পিপলস রিপ্রেজেন্টেটিভস, যেমন বাংলাদেশের কনস্টিটিউশন। কনস্টিটিউশন বাই গ্র্যাজুয়াল ইভলিউশন, ডেভেলপড স্লোলি ওভার টাইম। কনস্টিটিউশন বাই গ্র্যাজুয়াল ইভলিউশন, ডেভেলপড স্লোলি ওভার টাইম, যেমন ইউকে কনস্টিটিউশন। কনস্টিটিউশন বাই রেভুলেশন, ক্রিয়েটেড আফটার রেভুলেশন। কনস্টিটিউশন বাই রেভুলেশন, created after revolution, বাংলাদেশ 1972 কনস্টিটিউশন। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা পড়ব। এখন আমরা যে কোশ্চেনটা পড়ব সেটা হইতেছে কনস্টিটিউশন অফ বাংলাদেশ। কনস্টিটিউশন অফ বাংলাদেশ, হিস্টোরি অফ মেকিং অফ দ্য কনস্টিটিউশন, ইজি এক্সপ্লেনেশন দিতেছি আমরা এখন যে বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে এটা কোন উপায়ে, কোন পদ্ধতিতে, কিভাবে তৈরি হয়েছিল। আমাদের যুদ্ধ হলো, যুদ্ধের পরে বাংলাদেশের কনস্টিটিউশনটা কারা তৈরি করলো, কেমনে তৈরি হইলো, তো সেইটাই আমরা এখন আলোচনা করব। তো সেইটা আলোচনা করার আগে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জানতে হইব। সেইটা হইতেছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ হ্যাড 430 মেম্বার। তখন আমাদের যে বাংলাদেশ অ্যাসেম্বলিতে আমাদের মেম্বার সংখ্যা ছিল 430 জন। The Constituent Assembly of Bangladesh had 430 members. 2 নম্বর ইনফরমেশন যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্য অ্যাসেম্বলি হেল্ড ইটস ফার্স্ট সেশন 10 to 11 এপ্রিল 1972, মানে 10 এবং 11 এপ্রিলে প্রথম যে সেশনটা হয়েছিল সেইটা অ্যাসেম্বলির যে প্রথম সেশন ছিল সেটা হচ্ছে 10 এবং 11 এপ্রিল 1972 সালে হয়েছিল। দ্য অ্যাসেম্বলি হেল্ড ইটস ফার্স্ট সেশন, the assembly held its first session on 10 and 11 April 1972. On the first day, the assembly elected করে a speaker and deputy speaker. On the first day, the assembly elected the speaker and the deputy speaker. It also adopted its own rules and procedure of working, এবং অ্যাডপ্ট করে তাদের নিজস্ব কিছু নিয়ম এবং প্রসিডিউর ফর ওয়ার্কিং। ইট অলসো অ্যাডপ্ট ইটস ওন রুল, অ্যাডপ্ট করে ইটস ওন রুল অ্যান্ড প্রসিডিউর ফর ওয়ার্কিং, ওন রুল অ্যান্ড প্রসিডিউর ফর ওয়ার্কিং। এবার পড়ব হচ্ছে ফরমেশন অফ ড্রাফটিং কমিটি। কিভাবে ড্রাফটিং কমিটি ফরমেশন করা হয়েছিল, গঠন করা হয়েছিল। ফরমেশন অফ ড্রাফটিং কমিটি, ফরমেশন অফ ড্রাফটিং কমিটি, ফরমেশন অফ ড্রাফটিং কমিটি। On 11 April 1972,
34-member constituent drafting committee was formed on 11 April 1972. 34 member on 11 April 1972, 11 এপ্রিল 1972 সালে 34 জন মেম্বার কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির জন্য গঠন করা হয়। কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি ওয়াজ ফর্মড। কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি ওয়াজ ফর্মড 11 এপ্রিল 1972 সাল। 34-member constitution drafting committee was formed. The committee was headed by Kamal Hussein. The committee was headed by Kamal Hussein. The committee was headed by Kamal Hussein, the Minister of Law and Parliamentary Affairs. সে কে ছিল? সে ছিল the Minister of Law and Parliamentary Affairs. Most member belong to the ruling Bangladesh Awami League. চিন্তা করছেন? এই 34 জনের মধ্যে বেশিরভাগই হইল গিয়া ওই যে খারাপ, সবচেয়ে জঘন্য এবং স্বৈর শাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগ। মোস্ট মেম্বার বিলং টু দ্য রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ। মোস্ট মেম্বার্স বিলং টু দ্য রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও আল্লাহর রহমতে এখন বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কিছু নেই। আওয়ামী লীগের কোনো সকল রাজনীতি নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। এই আওয়ামী লীগ আসলে আমরা খুবই 36 জুলাই আন্দোলন করে আমরা এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হয়েছে, অনেক কয়েকদিন জেলে ছিলাম। মানে ছাত্ররা কত কষ্ট করে আসলে মনে পড়ে গেল। আসলে এই কনস্টিটিউশন চেঞ্জ করা উচিত, বাংলাদেশের কনস্টিটিউশন চেঞ্জ করা উচিত। যাই হোক, পড়ার মধ্যে ফিরে আসি। এই পয়েন্টে আমরা কি বললাম যে মোস্ট মেম্বার বিলং টু দ্য রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ। মোস্ট মেম্বার বিলং টু দ্য রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ। মোস্ট মেম্বার, বেশিরভাগ মেম্বার বিলং করছে কোন দল থেকে? বিলং টু দ্য রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ কান্ট্রি। তখন রুল করছে বাংলাদেশকে আওয়ামী লীগ। মোস্ট মেম্বার বিলংড বিলং করছে বিলং টু দ্য রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ। দ্য রুলিং বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরে কি? অনলি ওয়ান অপোজিশন মেম্বার, একজন মাত্র অপোজিশন মেম্বার ছিল অপোজিট পার্টি থেকে। সে কি ছিল? সুরঞ্জিত সেনগুপ্তা, তাও আবার হিন্দু। অনলি ওয়ান অপোজিশন মেম্বার ছিল, অনলি ওয়ান অপোজিশন মেম্বার, অনলি ওয়ান অপোজিশন মেম্বার, অনলি ওয়ান অপোজিশন মেম্বার, অনলি ওয়ান অপোজিশন মেম্বার। তার নাম ছিল হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্তা ফ্রম ন্যাশনাল আওয়ামী পার্টি ওয়াজ ইনক্লুডেড। ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে সে ইনক্লুডেড করছে। ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী লীগ আর ন্যাশনাল আওয়ামী পার্টি কি আলাদা ছিল নাকি সে সময়? যাই হোক, হিস্টোরি জানি না। যাই হোক, যেটা আমরা পড়লাম যে একজন অনলি ওয়ান অপোজিশন মেম্বার, অনলি ওয়ান অপোজিশন মেম্বার, তা সে ছিল শিলাজিৎ গুপ্তা ফ্রম ন্যাশনাল আওয়ামী পার্টি। শিলাজিৎ গুপ্তা, শিলাজিৎ না, সুরঞ্জিত সেনগুপ্তা, from the National Army Party. Suranjit Sengupta, আশা করি মুখস্থ হয়ে গেছে আমার। আমি যে এই ভিডিওতে কেন এতবার করে বারবার পড়ে দিয়েছি, যে আমার এই ভিডিও দেখার পর যে না পড়তে না হয়। এই ভিডিওটা দেখতেছি, একটা লাইন বারবার পড়তেছি, এটা মাথায় ঢুকে যেতেছে, পরীক্ষা হলে যতটা মাথায় আসবে ততটা লিখবো। জিনিসটা হতেছে এরকম যে সুরঞ্জিত সেনগুপ্তা from the National Army Party was included. তারপরে কি? The committee was asked to submit the draft constituent by 10 জুন 1972। কমিটিরে বলা হয়েছে, একটা সময় বেঁধে দিছে, 10 জুন 1972 সালে তোমরা ড্রাফট দিবা। The committee was asked to submit
to submit the draft constitution by the draft constitution as a draft the draft constitution by 10 June 1972. তো এই এতটুক গেল ফরমেশন এবং ড্রাফটিং কমিটি। এইগুলো আমরা বুঝলাম কি যে এমনি ফরমেশন হয়েছে, এমনি ড্রাফটিং কমিটি হয়েছে, কমিটিতে কে কে ছিল, কয়জন ছিল। এখন আমরা পড়বো হইতেছে ওয়ার্ক অফ ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির কাম, ওয়ার্ক অফ ড্রাফটিং কমিটি, ওয়ার্ক অফ ড্রাফটিং কমিটি। দ্য কমিটি হেল্ড 74 মিটিং। এই কমিটি 74টা মিটিং করছে, 34 জন 74 বার বসছে। দ্য কমিটি হেল্ড 74 meetings and spent about 300 hours preparing the draft. বাবা রে, এই ড্রাফট তৈরি করার জন্য তারা 74 বার মিটিং করছে এবং 300 ঘন্টা সময় এখানে ব্যয় করছে। দ্য কমিটি হেল্ড 74 meetings. The committee held 74 meetings and spent about 300 hours preparing the draft. The committee held 74 meeting and spent about 300 hours preparing the draft. The committee held 74 meetings and spent about 300 hours preparing the draft. It invited করা হয়েছিল suggestion from citizen, institution and organization. It invited suggestion. তারা একটা সাজেশন চাইছিল কাদের থেকে? সিটিজেনের থেকে, ইনস্টিটিউশনের থেকে এবং অর্গানাইজেশন। ইট ইনভাইটেড, এই কমিটি ইনভাইটেড করছে, ইনভাইটেড সাজেশনস ফ্রম সিটিজেন, ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন। দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যানাউন্স থ্রু নিউজপেপার। রেডিও অ্যান্ড টেলিভিশন। এই যে তারা যে মিটিং করছে, তারা কি করছে? তারা ইনভাইট করছে কাদেরকে? সিটিজেনকে, বড় বড় ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশনকে। কিভাবে ইনভাইটেশন করছে? দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যানাউন্সড থ্রু নিউজপেপার, রেডিও, টেলিভিশন। The invitation was announced through newspaper, radio and television. About 98 written proposal were received from the public. 98টা রিটেন প্রপোজাল পাইছিল রিসিভ ফ্রম পাবলিক। পাবলিকের থেকে 98টা প্রপোজাল পাইছিল, মানে পাইছিল যে কেমনে বানানো যায় কনস্টিটিউশনকে। দ্য about 98 written proposals were received from the public. About 98 written proposal were received from the public. 98টা রিটেন প্রপোজাল পেয়েছিল ফ্রম পাবলিক, were received 98 রিটেন প্রপোজাল। মানে ওই ড্রাফটে 98টা প্রপোজাল মানছিল মনে হয়। About 98 written proposal were received from the public. The response was limited because most people agreed on the basic principle of the constitution. 98টা মাত্র কেন 98টা রিটেন প্রপোজাল পেয়েছিল? কারণ আরও বেশি রেসপন্স কেন পায়নি? কারণ দ্য রেসপন্স ওয়াজ লিমিটেড। এই রেসপন্স কেন লিমিটেড ছিল? দ্য রেসপন্স ওয়াজ লিমিটেড কারণ বিকজ মোস্ট পিপল এগ্রিড অন দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন। মোস্ট পিপল এগ্রি করছিল ওই সময়ে দ্য বেসিক প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন, মোস্ট পিপল এগ্রি হয়েছিল কিসের সাথে? এগ্রি অন দ্য বেসিক প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন। এই গেল তাদের কার্যক্রম সম্পর্কে। এবার পড়ি অ্যাপ্রুভাল। তারা তো ড্রাফট তৈরি করলো, এই যে 74টা মিটিং করে এমনি ড্রাফট তৈরি করলো। তারা এই যে সিটিজেন, ইনস্টিটিউশন, অর্গানাইজেশনদের ইনভাইট করছিল, কেসের মাধ্যমে ইনভাইট করছিল। তারা 98টা প্রপোজাল পাইলো। তারপরে অ্যাপ্রুভাল অফ দ্য ড্রাফট।
তারপরে যে পয়েন্টটা সেটা হইতেছে অ্যাপ্রুভাল অফ দ্য ড্রাফট। অ্যাপ্রুভাল অফ দ্য ড্রাফট পড়বো এখন আমরা। অ্যাপ্রুভাল অফ দ্য ড্রাফট অন 11 October 1972. On 11 October 1972, the committee held its final meeting and approved the draft constitution bill. 11 অক্টোবর 1972 সালে এই কমিটি দ্য কমিটি হেল্ড ইটস ফাইনাল মিটিং। কমিটি তাদের ফাইনাল মিটিংটা করে। দ্য কমিটি হেল্ড ইটস ফাইনাল মিটিং, এই কমিটি তাদের ফাইনাল মিটিং করে 11 অক্টোবর 1972 সালে। The committee held its final meeting. The committee held its final meeting. The committee held its final meeting. Its final meeting and approved the draft constitution bill. And approved the draft constitution bill. And approved the draft constitution bill. এবং অ্যাপ্রুভ করে সেই ড্রাফট কনস্টিটিউশন বিল। দ্য ড্রাফট কনস্টিটিউশন বিল। ড্রাফট কনস্টিটিউশন বিল। তারপরে কি করে মোস্ট ডিসিশন ওয়ার মেড most decision made unanimously, but some member gave note for disagreement. On 12 October 1972, Constitution Bill was represented in Constituent Assembly. 11 অক্টোবরে লাস্ট মিটিং করে। 12 অক্টোবর 1972 সালে কনস্টিটিউশন যে বিলটা, কনস্টিটিউশন বিল ওয়াজ রিপ্রেজেন্টেড ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভারতে শো করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। দ্য ড্রাফট কনস্টিটিউশন ওয়াজ পাবলিশড ইন মেজর নিউজ পেপার সো দ্যাট পাবলিক কুড রিড ইট। এই যে ড্রাফটটা, এটা তখনকার সময় পাবলিশ করা হয়েছিল নিউজ পেপারে, যাতে করে পাবলিক কুড রিড ইট। দ্য ড্রাফট অফ কনস্টিটিউশন ওয়াজ পাবলিশড ইন মেজর নিউজ পেপার সো দ্যাট দ্য পাবলিক কুড রিড ইট। তারপরে পরে পাবলিক ডিসকাশন এবং ক্রিটিসিজম, এটা তো পাবলিশ করে দিল 12 অক্টোবর রিপ্রেজেন্টের পরে নিউজ পেপারে পাবলিশ হয়ে গেল। পাবলিক ডিসকাশন অ্যান্ড ক্রিটিসিজম। আফটার পাবলিকেশন political parties and student groups gave their opinion through the press. আফটার পাবলিকেশন, পলিটিক্যাল যে পার্টি ছিল এবং স্টুডেন্ট গ্রুপ ছিল, আফটার পাবলিকেশন পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টুডেন্ট গ্রুপ gave their opinion through the press. Some leftists, বামপক্ষ, বামদল, some leftist group criticized the process and questioned the authority of the Awami League to make constitution. স্বাভাবিক কোশ্চেন করবই, কারণ 34 জনের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের দোসর ছিল সালারা। যাই হোক, সেই সময় যারা ছিল ওই সময় লোকগুলা ভালো ছিল আওয়ামী লীগ করলেও। কিন্তু আমরা যখন 2024 সালে দেখলাম যে আওয়ামী লীগ যে কী জিনিস, কত খারাপ। আওয়ামী লীগ নাম শুনলেই এখন মাথা খারাপ হয়ে যায়। ছাত্রলীগ দেখলেই মারতে মন চায়, কারণ ছাত্রলীগ যা করছে ছাত্রদের সাথে। যখন কেউ পরিচয় দেয়, যে এখনও পরিচয় দেয় যে আমি ছাত্রলীগ, তাকে হত্যা করার জন্য রক্ত গরম হয়ে যায়। কারণ আমার কত কাছের মানুষ এই আন্দোলনে মারা গেছে, আমাদের কত ছাত্র মারা গেছে। যাই হোক, বাদ দিই, যেটা পড়ি যে সাম লেফটিস্ট groups criticized the process and questioned the authority of Awami League to make the constitution. Some leftist group criticized the process and questioned the authority of the Awami League to make the constitution. The process and questioned the authority of the Awami League to make the constitution. Tufail
Tofal Ahmed defended the process and said that Awami League had the people's mandate from 1970 election. যে বামপক্ষ যখন কোশ্চেনটা উঠায় যে লেফট গ্রুপ ক্রিটিসাইজ করে এই প্রসেসকে এবং কোশ্চেন করে দ্য অথরিটি অফ আওয়ামী লীগ টু মেক দ্য কনস্টিটিউশন। আওয়ামী লীগ টু মেক দ্য কনস্টিটিউশন, আওয়ামী লীগ বানাইছে এই কনস্টিটিউশন, টু মেক দ্য কনস্টিটিউশন, টু মেক দ্য কনস্টিটিউশন, মেক দ্য কনস্টিটিউশন, মেক দ্য কনস্টিটিউশন। তখন তোফায়েল আহমেদ এটা ডিফেন্ড করে, কেমনে ডিফেন্ড করে, যে বলে যে আওয়ামী লীগ হ্যাড পিপলস ম্যান্ডেট, তাদেরকে পিপলের ম্যান্ডেট আছে, পিপল তাদেরকে এই অধিকার দিছে, কেন না 1970 সালের ইলেকশন রেফারেন্স করছে। তারপরে ফাইনাল অ্যাডপশন পড়ি। ফাইনাল অ্যাডপশনে আমরা পড়ি যে এ সিরিমোনিয়াল সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড 14 এবং 15 ডিসেম্বর 1972 একটা অনুষ্ঠানের মতন গঠন করা হয়, যে সিরিমোনিয়াল সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন 14 and 15 ডিসেম্বর 1972-তে। মেম্বার formally signed and final hand written copy of the constitution 14-15 ডিসেম্বর, খেয়াল রাখতে হইব। member formally signed and finally handwritten copy of the constitution, finally handwritten copyটা তৈরি হয়েছে, handwritten copy of the constitution. The assembly was dissolved 16 ডিসেম্বর 1972. অ্যাসেম্বলি ডিসলভড হয় 16 ডিসেম্বর 1972 সালে। দ্য অ্যাসেম্বলি ওয়াজ ডিসলভড 16 ডিসেম্বর 1972. ফ্রম দ্যাট ডে দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফিসিয়ালি কেম ইনটু ফোর্স, এবং সেই দিন থেকে মানে 16 ডিসেম্বর 1972 সাল থেকে ফ্রম দ্যাট ডে কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফিসিয়ালি কেম ইনটু ফোর্স। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফিসিয়ালি কেম ইনটু ফোর্স। Example of transparency. During the process, veteran politician Abdul Mansur Ahmed criticized some parts of draft constitution. Abdul Mansur উনি কিছু ক্রিটিসাইজ করছিল। শেখ মুজিবুর রহমান sent him a copy of the draft and invited him to suggest the changes. মানে এখানে বুঝাইতেছে যে এটার ট্রান্সপারেন্সি দেখাইতেছে যে আমাদের এই কনস্টিটিউশনটা কতটা ক্লিয়ার, কতটা বিশুদ্ধ, কতটা শুদ্ধ, কতটা নিরপেক্ষ, কতটা বেস্ট ছিল সেইটার কথা বলতেছে। যে আব্দুল মনসুর আহমেদ ক্রিটিসাইজ করছিল কিছু পার্টকে, তখন শেখ মুজিবুর রহমান তাকে একটা কপি পাঠিয়েছিল, সেন্ট হিম এ কপি অফ ড্রাফট অ্যান্ড ইনভাইটেড হিম টু সাজেস্ট চেঞ্জেস, এবং বলছিল কপি পাঠিয়ে বলছিল যে তুমি কিছু চেঞ্জ সাজেস্ট করতে চাইলে সাজেস্ট করো। অপোজিশন মেম্বার সুরঞ্জিত সেনগুপ্তা did not sign the final draft because his proposal for opposition member সুরঞ্জিত গুপ্তা did not sign. opposition যে একজনই আছিল এই সুরঞ্জিত সেনগুপ্তা did not sign the final draft, কেন? because his proposal for free primary education up to class 8 was not include. সুরঞ্জিত সেনগুপ্তা একটা ভালো প্রস্তাব দিছিল, বলছিল যে এডুকেশন প্রাইমারি স্কুল থেকে ক্লাস 8 পর্যন্ত এডুকেশন ফ্রি করে দিতে। তো তার এটা সেই কনস্টিটিউশন ইনক্লুড করা হয়নি দেখে সে সিগনেচার করে নাই। তার প্রস্তাব ছিল এটা যে ফ্রি প্রাইমারি এডুকেশন আপ টু ক্লাস 8 was not included. However, he admitted that the opportunity for discussion was an important example of democracy. মানে এই যে আওয়ামী লীগ যে তাদের একপক্ষভাবে বানায় নাই, সুরঞ্জিত সেনগুপ্তা সাইন করে নাই, তার একটা প্রপোজাল অ্যাকসেপ্ট হয় নাই দেখা। তারপরে মনসুর আলী ক্রিটিসাইজ করছিল, শেখ মুজিবুর রহমান মনসুর আলীর একটা কপি পাঠিয়েছিল, মনসুর আলীরে বলছিল যে তুমি সাজেস্ট করো। এই যে এই বিষয়গুলা, এই যে এক্সাম্পল অফ ট্রান্সপারেন্সি, এই এক্সাম্পলগুলো দ্বারা আমরা বুঝি যে এটা কতটা ট্রান্সপারেন্সিভাবে হয়েছে, কতটা ক্লিয়ার ছিল। যাই হোক, এবার লাস্ট প্রশ্ন পড়ি। এই প্রশ্নটা হইতেছে ডেফিনেশন অফ প্রিয়াম্বল, ইম্পর্টেন্স অফ প্রিয়াম্বল ইন এনি কনস্টিটিউশন। এখানে হইতেছে যে যে কোনো একটা কনস্টিটিউশনের জন্য
প্রিএমবেল কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব রাখে, প্রিএমবেলের কী কী গুরুত্ব, সেটাই আমরা এখন পড়ব। দ্য প্রিএমবেল ইজ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য কনস্টিটিউশন। ইট এক্সপ্লেন দ্য মেইন অবজেক্টিভ, ideal and purpose of the constitution and shows why the constitution was created and what goals the state want to achieve. In simple words, the preamble is a short introduction that expresses the spirit and philosophy of the constitution. For example, the constitution of Bangladesh preamble declare the goal of the state such as democracy, equality, justice and fundamental human rights. তো প্রিএমবেল জিনিসটা কি, ওই জিনিসটা অতটুকু পড়লাম। এবার আমরা পড়ি যে প্রিএমবেলের যে গুরুত্ব। The preamble is very important for understanding and interpreting the constitution. Its importance can be explained in the following points. প্রথম যে পয়েন্টটা সেটা হইতেছে গাইড ফর ইন্টারপ্রিটেশন। প্রিএমবেল এর যে প্রথম ইম্পর্টেন্ট দিকটা সেটা হইতেছে গাইড ফর ইন্টারপ্রিটেশন। দ্য প্রিএমবেল হেল্পস দ্য কোর্ট ইন্টারপ্রিয়েট দ্য কনস্টিটিউশন প্রপারলি। কোর্ট যাতে কনস্টিটিউশনকে প্রপারলি ইন্টারপ্রিয়েট করতে পারে সেইটার জন্য হেল্প করে প্রিএমবেল। প্রিএমবেল থাকাতে কোর্টের জন্য এটা সুবিধা হয়। ইফ এ কনস্টিটিউশন প্রভিশন হ্যাজ টু অর মোর মিনিং, দ্য কোর্ট শুড চোজ দ্য মিনিং that matches the ideals and objective stated in the preamble, shows the spirit and objective of the constitution. The preamble expresses the basic philosophy, goal and spirit of the constitution. It tells us what the constitution wants to achieve for the people and the state. হেল্পস কোর্ট ইন ডিফারেন্ট কেসেস, কোর্টকে বিভিন্ন কেসে এটা হেল্প করে। ইন দ্য কেস আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, ইট ওয়াজ argued that even if a constitution provision seems clear, the court should consider whether the literal meaning goes against the spirit and objectives mentioned in preamble. If it does, the court should try to find a meaning that matches the spirit of constitution. তারপরে 4 নম্বর হইতেছে cannot change clear provision. However, the preamble cannot change or modify the clear language of the constitution. If constitution provision has only one clear meaning, the court cannot use the preamble to give different meaning. এর হইতেছে প্রিএমবেল কনস্টিটিউশনে এই গুরুত্ব রাখে বা প্রিএমবেলটা কি। তো অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও, মানে 2 ঘন্টা না 1 ঘন্টা 51 মিনিট, অনেক রাত হয়ে গেছে। টাটা, বাই বাই।